প্রোট্রেট, ভাব ও ভাবনার, চিন্তা ও চেতনার অনুরণন। প্রোট্রেটে আজকের মুখ অধ্যাপক আল মামুন। অধ্যাপক মামুন সমকালীন যে রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রযন্ত্র, তার যে বিভিন্ন বহুমুখী প্রতিক্রিয়া তা বোঝার চেষ্টা করেন এবং তিনি বহুমত এবং সংস্কার, বিশ্বাস এর সহনশীল একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্যে তার লেখা লিখে থাকেন। অধ্যাপক মামুন যোগাযোগ নামক একটি পত্রিকা সম্পাদনা করেন যৌথভাবে। তার মৌলিক কিছু গ্রন্থ রয়েছে এবং অনুবাদ গ্রন্থ রয়েছে। অধ্যাপক মামুন মুক্তবুদ্ধি ও চর্চা যে সংগ্রাম এ দেশে, তিনি সেই বিষয়ে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করছেন। স্যার, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। স্টুডিও আইনটের পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলবো, বিশেষত গণমাধ্যমের বিভিন্ন ধারা এবং রাজনীতি, দর্শন। সেই সূত্রে প্রথমে আপনার কাছে আমার যে জিজ্ঞাসা, আমরা যে পলিটিক্যাল ইকোনমি দিয়ে শুরু করি, সেখানে একটি শব্দ সবচেয়ে বেশি আমরা এখন শুনতে পাই, সেটি হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের ভেতর দিয়ে আমাদের সমাজ, সংস্কৃতি, ব্যক্তি, রাষ্ট্র এবং নানা বিষয়ের যে উদ্গীরণ ঘটছে, নানা বিষয়ের যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, প্রভাব দেখতে পাচ্ছি, সেটিকে আপনি কিভাবে দেখেন বা ব্যাখ্যা করেন? ধন্যবাদ আমির। আর আপনাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য ভালোই লাগছে, কথা বলার সুযোগ একটা ঘটছে। তো এখন দুটো জিনিস আপনি একসাথে দেখলেন, যে পলিটিক্যাল ইকোনমি এবং গ্লোবালাইজেশন, দুটো প্রসেস। অবশ্যই দুটোর সাথে দুটোর একটা সম্পৃক্ততা আছে, যেটা হলো যে পলিটিক্যাল ইকোনমি ধারণা ইটসেলফ, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে পরে। যেমন স্পেশালি যে পলিটিক্যাল ইকোনমি ধারাটা গড়ে উঠেছে ফ্রম কার্ল মার্কস, সেটাতে আপনার ইকোনমিটাকে মোর ফোকাস করা হয়েছে, যে ইকোনমি তার মধ্য দিয়ে যে পলিটিক্সটা তৈরি হয়। তো পরে আমরা জানি যে আরেকটা অংশ, যেটা স্পেশালি সাবঅল্টার্ন স্টাডিজ এবং মানে যেটা হলো যে মাও সেতুংয়ের ধারাবাহিকতা থেকে যারা বেরিয়ে আসছে, এরা দেখাচ্ছিল যে সবসময় ইকোনমিকে যে গুরুত্ব দেওয়া হয়েছে পলিটিক্যাল ইকোনমিতে, তার চেয়ে বরং তার পলিটিক্যাল কোশ্চিনটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার। এটা কেন পলিটিক্যাল কোশ্চিনটাকে গুরুত্ব দেওয়া দরকার, সেটার আরো ভিন্ন ধরনের কিছু আর্গুমেন্ট তারা তৈরি করে, কেন পলিটিক্যালটাকেও একইভাবে ইকোনমির মতো করে গুরুত্ব দেওয়া দরকার। তো সেই জায়গা থেকে যদি দেখি আমরা, যে মার্ক্সীয় যে পলিটিক্যাল ইকোনমি, এবং মার্ক্স যেভাবে ভেবেছিলেন যে একটা ক্যাপিটালিস্ট সোসাইটি গড়ে উঠবে, পুঁজির বিকাশ ঘটবে, একটা পুঁজিবাদী সমাজ তৈরি হবে, যেটা সামন্ততন্ত্রের পরের ধারাবাহিকতা, যেটা কার্ল মার্ক্স নিজে ভেবেছিলেন, ক্যাপিটাল লিখেছেন। তো সেই জায়গাটা আসলে কিন্তু মার্ক্সের যে কল্পনা ছিল, যেভাবে গ্রাম থেকে শহরে যাবে, প্রলেতারিয়েত তৈরি হবে, ফ্রি লেবার তৈরি হবে, সেই ফ্রি লেবার এবং ইন্ডাস্ট্রিয়াল লেবার হয়ে উঠবে তারা শহরে, এবং একটা শিল্প সমাজ তৈরি হবে, শিল্পভিত্তিক সমাজ। তো সেই যে পুঁজির যে বিকাশের যে কল্পনা তিনি করেছিলেন, সেইভাবে পুঁজির বিকাশটা ঘটেনি। অল্প কিছুদিন, তার ধরেন যে এই গত শতকের মাঝামাঝি থেকে আমরা দেখলাম যে পুঁজির বিকাশ ওইভাবে ঘটছে না, বরং গ্লোবালাইজেশন অ্যাজ এ প্রসেস, যে শিল্প সমাজের কথা উনি কল্পনা করেছিলেন সেইভাবে ঘটেনি, বরং শিল্পের যে রিডিস্ট্রিবিউশন ঘটেছে, লেবারের রিডিস্ট্রিবিউশন ঘটেছে, এবং ভিন্ন ধরনের একটা বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এই বিশ্বায়নের প্রক্রিয়াটা বেশ আগেই, কিন্তু তার গতি বেড়েছে আমরা বলতে পারবো, যে যখন আমরা দেখছি যে নিও লিবারেল যে ফেজটা, আমরা নব্য উদার নীতির যে ফেজটার কথা আমরা বলি, যে আফটার কোল্ড ওয়ার, যে 90s, গত শতকের 90s, যখন নতুন ধরনের ইকোনমিক পলিসি নেওয়া হলো, সেই ইকোনমিক পলিসি একটা বড় ধরনের বুস্ট আপ ঘটালো, এবং একই সাথে তখন ডিজিটালাইজেশন ঘটছে, ইকোনমি যে একটা গ্লোবাল স্টেজে প্লে করতে পারে,
স্টক এক্সচেঞ্জের মানি যে প্লে করতে পারে, যে কারণে ইকোনমিকে তখন বলা হচ্ছে ক্যাসিনো ক্যাপিটাল। ক্যাপিটালিজমের যে আলাদা ধারণা, সেই ধারণাতে ক্যাসিনো মানে সেই ক্যাপিটাল এক স্টক থেকে আরেক স্টকে, এক এক্সচেঞ্জ থেকে আরেক এক্সচেঞ্জে মুভ করতে থাকে, এবং সেটা হচ্ছে যে লিকুইড মানি, এবং লিকুইড মানি এবং তার গ্লোবাল সার্কুলেশন, এবং তার সাথে যুক্ত, এবং সেটাকে সম্ভব করে তোলা হলো আপনার ডিজিটাল টেকনোলজিগুলো, ডিজিটাল টেকনোলজি এবং এই যে স্যাটেলাইট এবং ডিজিটাল টেকনোলজি, এবং এইটার প্রসেসটা সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি। এবং এইটা অবশ্যই একটা ইকোনমিক গ্লোবালাইজেশন, এবং এটা অবশ্যই একটা ভীষণভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে সম্পদ লুণ্ঠনের একটা ইকোনমি, যে প্রসেসের মধ্যে দিয়ে আছি আমরা। সারা পৃথিবীতে আজকে যে ক্রাইসিস ইন এ ওয়ে, সেটাও এই গ্লোবালাইজেশনের একটা প্রক্রিয়া। কিন্তু আমার ধারণা যে এর উল্টো আর একটা প্রক্রিয়াও সবসময়, যে কোনো প্রসেসের সবসময় একটা কাউন্টার প্রসেস থাকে। যে কোনো সিদ্ধান্তের একটা কাউন্টার সিদ্ধান্ত, যুক্তির একটা কাউন্টার যুক্তি থাকে। তো গ্লোবালাইজেশন যেমন এই দিকটা, যেমন ইকোনমিক গ্লোবালাইজেশন ঘটছে, এবং গ্লোবালাইজেশন যেটা করছে যে সারা পৃথিবীকে প্রায় সমরূপ করে তোলার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু মানব জাতির বৈশিষ্ট্যই হলো যে কখনোই সেই সমরূপ থাকে না, সে সবসময় ডাইভার্সিটি ক্রিয়েট করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য রকমের, যেটাকে একেবারেই, যেটা আমরা বেশিরভাগ মানে আমাদের ক্লাসিক্যাল ধারার যে তাত্ত্বিকরা, চিন্তকরা, তারা যেটা বলতে চাচ্ছে বারবার নেগেটিভলি দেখছে, যে গ্লোবালাইজেশন আমাদের সকল লোকাল কালচার, সকল লোকাল ডাইভার্সিটি, সকল লোকাল বিউটি সবকিছু ধ্বংস করে দিচ্ছে। ব্যাপারটা আসলে ওরকম না। এই প্রসেসটা বরং এখান থেকে দেখে যে এটা একটা ডাইভার্সিটি তৈরি করছে, যে ডাইভার্সিটিকে আমরা ইন এ ওয়ে বলতে পারি হাইব্রিডিটি, একটা হাইব্রিড কালচার তৈরি করছে, যে বাঙালির সাথে অন্য সংস্কৃতি, জীবনযাপনের অভ্যাসের সাথে, খাদ্য অভ্যাসের সাথে অন্য অভ্যাস। যেমন করোনার মধ্যে আপনি দেখতে পাবেন যে কত রকমের ফুড নিয়ে কত রকমের এক্সপেরিমেন্ট আমাদের এখানকার ছেলেমেয়েরা, লোকেরা করেছে। তো এই যে ডাইভার্সিটি তৈরি হচ্ছে এবং হাইব্রিডিটি তৈরি হচ্ছে, মানে সেলফের কল্পনার ক্ষেত্রেও, এটা আরেকটা ধরনের পলিটিক্যাল কল্পনা তৈরি করতে পারে, আরেকটা ধরনের রেজিস্ট্যান্স মুভমেন্ট তৈরি করতে পারে, যেটাও মানে বৈশ্বিক। তো সেইটার চেহারা এখনো আমরা বলতে পারি যে সবটুকু দেখতে পাচ্ছি না। যেমন আমরা দেখতে পাচ্ছিলাম যে আরব স্প্রিং কিংবা ওয়াল স্ট্রিট মুভমেন্ট, সেই মুভমেন্টগুলো ইন এ ওয়ে এটা ইম্প্যাক্ট অফ দ্য গ্লোবালাইজেশন। না হলে এত বড় মুভমেন্টও ঘটে না, এবং এর ইম্প্যাক্ট গ্লোবালি ছড়িয়ে পড়ে না। কিন্তু দেখা গেল যে এই মুভমেন্টগুলো কিন্তু কোনো যে এক্সিস্টিং যে পলিটিক্যাল স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা হচ্ছে গ্লোবালাইজেশনের স্ট্রাকচার না, ন্যাশনাল স্টেটের স্ট্রাকচার, এবং সেই স্ট্রাকচারের মধ্যে ইকোনমির ওই স্ট্রাকচারটা কিন্তু এখনো ওই জিডিপি, ওই ন্যাশনাল ইনকাম, এই স্ট্রাকচারের মধ্যে আছে। তো ফলে দেখা যাচ্ছে যে এইটার সুপারসিড করে নতুন কোনো কল্পনা এখনো তারা তৈরি করতে পারে। কিন্তু এটাও ঠিক যে গ্লোবালাইজেশনের প্রসেস আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা আসলে জানি না। এবং আমরা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা হাইব্রিডিটি তৈরি হচ্ছে, কিন্তু এই হাইব্রিডিটির আর্টিকুলেশন কিভাবে ঘটবে ইন এ পলিটিক্যাল ওয়ে, সেটা বোধহয় আমাদের আরো অপেক্ষা করতে হবে, যে জীবনযাপনের আরো বৈচিত্র্য যখন আসবে তখন এই ব্যাপারগুলো ঘটতে থাকবে। আমরা মানে গ্লোবালাইজেশন নিয়ে আরেকটু কথা বলি। মানে গ্লোবালাইজেশন আমরা দেখতে পাই যে, বা বুঝতে পারি যে এটি একদিকে যেমন ব্যক্তিবাদিতা তৈরি করছে, এবং সেই মতে রাষ্ট্রও তৈরি হচ্ছে। তো রাষ্ট্র যখন তার এই গ্লোবালাইজেশন চিন্তা করে যে ধরনের নিয়ম কানুন বা রীতি তৈরি করবার চেষ্টা করছে, একদিকে যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ বা ব্যক্তিবাদিতা তৈরি হচ্ছে, আবার আরেকদিকে তো মানে কেন্দ্রীকরণ যেমন হচ্ছে, বিকেন্দ্রীকরণও হচ্ছে। তো দুটো উভয়মুখী একটি আসলে দ্বিচারিতা। এই যে গ্লোবালাইজেশনের এই দিকটি আপনি কিভাবে দেখেন? এটা হলো যে আপনি দেখেন যে যেটা হলো যে যদি আমরা যদি মডার্ন স্টেটের কল্পনা দেখি, কিংবা মডার্ন স্টেট কিংবা মডার্নিটির কল্পনা দেখি, সেখানে যে ইন্ডিভিজুয়ালের কল্পনা করা হয়, যেটার উপরে মূলত ক্যাপিটাল দাঁড়িয়ে আছে, যে পুঁজি কিংবা আধুনিক রাষ্ট্র, ব্যক্তির এই যে মানে হিউম্যান রাইটস, এই যে ডিসকোর্সগুলো দাঁড়িয়ে আছে, এই সব হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের উপরে দাঁড়িয়ে আছে। এই ইন্ডিভিজুয়ালিজমের কল্পনাটা গড়ে উঠতেছে আপনার যদি ধরেন যে ইউরোপে একটা সার্টেন হিস্টোরিক্যাল মোমেন্টে, এইটা দীর্ঘকাল ধরে আমাদের রাষ্ট্র কল্পনায়, ব্যক্তি কল্পনায়, ইভেন প্রপার্টির কল্পনা, যে প্রপার্টি, পার্সোনাল প্রপার্টির যে ধারণা ইউরোপে যেটা ছিল, যেটা পরে সারা পৃথিবীতে ছড়িয়েছে। তো এই যে পার্সোনাল প্রপার্টির ধারণা, এই ধারণাগুলো দেখা গেল যদি আমরা পলিটিক্যালি ভাবি, যদি দেখা গেল যে ইউরোপের এই কল্পনাগুলো
অধিকাংশ দেশেই, মেজরিটি দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে এক ধরনের অসঙ্গতি তৈরি করেছে। কারণ মানুষ কমিউনিটিতে বাস করে, কমিউনিটির চিন্তা ভাবনা করে, কিন্তু এই যে ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়াল গেইন অ্যান্ড লস, ইন্ডিভিজুয়াল রাইটস, এই যে ধারণাগুলো বেশিরভাগ মানে ইউরোপের বাইরের, ফার্স্ট ওয়ার্ল্ডের বাইরের বেশিরভাগ মানুষের কল্পনার মধ্যে ওইভাবে আসেনি, এবং তারা ওইভাবে অভ্যস্ত না কল্পনা করতে। ফ্যামিলি ভাবতে তারা পুরো ফ্যামিলি ভাবে। ইউরোপে যেভাবে এখন অলমোস্ট অনেক দেশেই দেখা যাচ্ছে মোর দ্যান 50% মানুষ একা একা বাস করে, এটা ইউরোপের বাইরে কল্পনা করা সম্ভব না। ফলে এই যে ব্যক্তির এবং সমষ্টির যে কল্পনা আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে, এটা একটা কন্ট্রাডিকশন ওই সময় থেকেই শুরু হয়েছে, এবং এই কন্ট্রাডিকশনটাকে সবসময় ইউরোপ ভেবেছে এটা ন্যাচারাল। এবং যেহেতু বেশিরভাগ দেশ ছিল কলোনি, এই কলোনির যারা লিড করেছে, ইভেন যারা প্রোগ্রেসিভ আন্দোলন করেছে, লেফট পলিটিক্স করেছে, ডেমোক্রেটিক আকাঙ্ক্ষা নিয়ে কল্পনা করেছে, তারাও কিন্তু মডেলের জায়গা থেকে ইন্ডিভিজুয়ালিজম ওই কল্পনাগুলোকেই সবসময় নিয়ে এসেছে। তো গ্লোবালাইজেশন আসার পরে ইন এ ওয়ে আমরা যদি বলি যে এটা হচ্ছে পোস্ট মডার্ন একটা ফেজ, পোস্ট স্ট্রাকচারাল একটা ফেজ, ফলে ইন্ডিভিজুয়ালিজমের ওই পজিশনগুলো একটু নড়বড়ে হয়ে যাচ্ছে, কারণ ইন্ডিভিজুয়ালের ওই এজেন্সি, ওই কর্তৃত্ব আর থাকতে পারছে না। এবং ফলে যেটা হচ্ছে যে গ্লোবালাইজেশনের এই পর্যায়ে আসার পরে যে নেটওয়ার্কিংটা ঘটছে, এবং যে হাইব্রিডিটি ঘটছে, এবং আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে আইডেন্টিটির যে স্প্লিট ঘটতেছে। ব্যক্তি হিসেবে আপনি নিজেকে ভাবেন যে আপনার নিজের আইডেন্টিটি কিন্তু একটা না, আপনাকে বহু আমির রূপে চেনা যায়। সোশ্যাল মিডিয়াতে এক আমির, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক আমির, বিভিন্ন জায়গায় আপনার মোবাইল ফোনের চ্যাট অপশনে আপনি আর একটা আমির। এই যে বহু রকমের আমির হয়ে উঠছেন, আমি হয়ে উঠছে, আমি সত্তার এই যে স্প্লিটিং ঘটছে বারবার, এইটা আর ওই সংহত যে ইন্ডিভিজুয়ালের ধারণা সেখানে নিয়ে আসতে পারবে না। কিন্তু ক্রাইসিসটা অন্যখানে থেকে গেছে, যে ক্রাইসিসটা থেকে গেছে যে গত 200 বছর বা 300 বছর, যদি আমরা বলি যে ইভেন 19 শতকের যে মডার্নিটির প্র্যাকটিসগুলো শুরু হলো, কিংবা তারও আগে 16 শতকের ইউরোপের জার্নি থেকে যদি তারও পরে অন্যান্য দেশগুলোতে ছড়াতে শুরু করলো, যে ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক যে প্র্যাকটিসগুলো, যে পলিটিক্যাল আইডিয়াগুলো, ইভেন রাষ্ট্রের আইডিয়া, ইভেন সোভরেনের আইডিয়া, ইভেন লিগালিটির আইডিয়া, কাকে কিভাবে শাস্তি দেওয়া হয়, তার প্রক্রিয়াটা কি, ব্যক্তিকে তো একজন চিহ্নিত করা হয়, প্রিসাইজলি অমুক অপরাধ করেছে সে কারণে তাকে এই শাস্তি দেওয়া হলো। আপনি যদি খুনের নির্দেশও দেন আপনার ফাঁসি হবে না, কারণ হলো যে সরাসরি আপনি খুন করেননি, সাইন্টিফিক্যালি ওইটা প্রমাণ করতে। এই যে ইন্ডিভিজুয়ালের উপরে দাঁড়িয়ে থাকা পুরো স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা এখন ডিলেমার মধ্যে আছে, এবং আমার কাছে মনে হয় যে এই সময়টাকে অ্যাড্রেস করার জন্য প্রস্তুত না। কারণ রাষ্ট্রের আইনগুলো এখন যে ধরনের কমিউনিটির সম্পর্ক গড়ে উঠছে, যেভাবে ধরেন যে মনিটারি ফ্লো ঘটছে, ইভেন ধরেন যে এই যে ওটিটি প্ল্যাটফর্ম, যে তার সাবস্ক্রাইবার সেটা ন্যাশনাল না গ্লোবাল, তার যে অডিয়েন্স সে ন্যাশনাল না গ্লোবাল, সোশ্যাল মিডিয়ায় আপনার যে বন্ধু সে ন্যাশনাল না, সেও গ্লোবাল। তো ফলে হচ্ছে এই গ্লোবালিটিকে অ্যাড্রেস করবে কিভাবে? রাষ্ট্র কাঠামো কিন্তু ওইটা নিয়ে কোনো আইন কানুন নীতি নৈতিকতা কিছু তৈরি করেনি। এখন সেই ক্রাইসিসের মধ্যে আছি আমরা, যে এই যে প্যারা স্টেট কিংবা স্টেট, মানে বিয়ন্ড স্টেট কল্পনা, কিভাবে সেই কল্পনাগুলোকে আবার অ্যাড্রেস করা যায় এবং সেইগুলোকে নারিশ করা যায়, সেই জায়গাগুলোতে এখন ক্রাইসিস থেকে গেছে। আমার ধারণা যে আরো কিছুদিন এই ক্রাইসিসগুলো থাকবে, এবং তারপরে হয়তো নতুন ধরনের আমরা কল্পনাগুলো দেখতে পাবো, যেগুলো এসে আমাদের এই ক্রাইসিসগুলো থেকে বের করবে। ইন্ডিভিজুয়ালিটির ওই যে মানে এক ধরনের ইন্ডিভিজুয়ালিটির যে একটা সেলিব্রেশনটা আমরা দেখতে পাই, যেমন পোশাকের স্বাধীনতার গল্প বলে। তো এই যে ব্যক্তির স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, এই যে গল্পগুলো আমরা গত 200-250 বছর ধরে শিখেছি, সেইগুলো থেকে বোধহয় আমরা বেরিয়ে আসবো অল্প দিনের মধ্যেই। তাছাড়া আসলে ওয়ে আউট আমি দেখি না। নতুন কোনো চিন্তা নিশ্চয়ই এর সঙ্গে আরো যুক্ত হবে, এবং একটা নতুন ধরনের ব্যবস্থা বা চিন্তা আমরা দেখতে পাবো। আমার ধারণা নেশন নিয়ে একটু কথা বলি, জাতি নিয়ে, এই ধারণাটা নিয়ে। বিশ্বায়নের স্বার্থে কি রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখার এটি একটি ধারণা কিনা, নেশন এই ধারণাটার উদ্ভব বা এই ধারণাটার যাত্রা বা চিন্তা? এত সহজ না ব্যাপারটা আসলে। বোধহয় এইভাবে ভাবা দরকার যে যেটা আমরা যদি মানে ইতিহাসের ওই পর্যায়গুলো তো অতিক্রম করে নেশন স্টেট আসছে, যেটা হলো যে আপনার যে যেটা ক্রিশ্চিয়ান, যে মানে ক্রিশ্চিয়ান ডোমেইন যেটা ছিল ইউরোপের, যেখানে যেভাবে রাজ্য ছিল, রাজা ছিল, চার্চ ছিল,
তো এইখানে যেটা সংকটটা হলো যে এই দ্বন্দ্ব সংঘাত, যেটা হবসের লিভিয়াথানে দেখা যায়, যে এই সংকটগুলোর ভেতর থেকে উত্তরণের পথ কি? পথ তারা ভাবলো যে নেশন, একটা স্টেট করতে হবে এবং সেটা সোভরেইন পাওয়ার সেটা ডোমিনেট করে, এবং পিপল সোভরেইনিটির যে ধারণা, এটা অবশ্যই ডেমোক্রেটিক প্রসেসের কল্পনা করা হচ্ছে, এবং অবশ্যই এটা ভাবা যাবে না যে গ্রিক ট্রেডিশনের ওই কল্পনায় মানে কপি করা হলো, বরং ওইটারই একটা এলিমেন্ট ভেবে নিয়ে তারপরে নেশন স্টেটের কল্পনা এখানে ডেভেলপ করছে, যে একটা সোভরেইন পাওয়ার থাকবে এবং জনগণের সকল ভায়োলেন্স জমা রাখবে। তো এখানে খুব ইন্টারেস্টিং ওয়ার্ক যেটা হয়েছে, মানে নেশন স্টেট কিভাবে গড়ে উঠছে তার চিন্তা ভাবনা তো মানে বিভিন্ন স্তরে হয়েছে, বিভিন্নভাবে হয়েছে, কিন্তু সর্বশেষ যেটা খুবই আলোচিত আলোচনা, সেটা হলো যে মডার্ন সময় যখন আসছে, যখন রাষ্ট্র প্রসারিত হচ্ছে, একটা নতুন ধরনের জনগোষ্ঠী পিপুল তৈরি হচ্ছে, এবং প্রেস আসছে, সাহিত্য আসছে, ফলে নতুন রকমের কল্পনা তৈরি হচ্ছে। এইখান থেকে জাতির কল্পনাটা, নতুন যে মডার্ন নেশনের কল্পনাটা আসছে। জাতির কল্পনা কিন্তু আমাদের এখানে অতীতে অন্যরকম ছিল, কারণ হিন্দু জাতি, বুদ্ধ জাতি, এরকম কল্পনা, কিংবা হতে পারে তাঁতি একটা জাতি, কুমোর একটা জাতি। এই জাতির কল্পনাটা বহু রকমের। ইভেন যখন ধরেন যে আপনি লালনের গানে যদি দেখেন যে জাত গেল, সেখানে কিন্তু জাতির কথাই বলা হচ্ছে, জাত চলে গেল। তো এই যে জাত যাওয়াটা, এটা কাস্ট সিস্টেমের জাতি। তো জাতির বহু রকমের কল্পনা ছিল, এবং রিলিজিয়াস ট্রেডিশনের মধ্যে এই সম্প্রদায়, কমিউনিটির কল্পনা ছিল, যে জাতি একটা কমিউনিটি, সম্প্রদায়, জাতীয় সম্প্রদায়, জাতি সম্প্রদায়। কিন্তু জাতীয় সম্প্রদায় বলে যে নতুন কল্পনাটা তৈরি হলো, সেটা হলো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং শিল্প বিপ্লব এবং মডার্ন স্টেট যখন গড়ে উঠছে, সেখানে জাতির ভিন্ন ধরনের কল্পনা তৈরি হচ্ছে। এটা বলা হচ্ছে যে ইউরোপে প্রথমে তৈরি হচ্ছে, এবং এটা পরে সারা গ্লোবালি এটা ছড়াচ্ছে, এবং জাতি এবং রাষ্ট্র একাকার হয়ে গেল। যেমন দেশ এবং রাষ্ট্র, দেশ তো একটা জিনিস, যেমন গ্রামের থেকে একজন কৃষক যখন অন্য জায়গায় মজুরি দিতে যায় আর এক জেলায়, তখন বলে কিন্তু বিদেশে কাজ করতে গেছে, তাই না? আমার প্রাণ বন্ধু বা বিদেশ গেল, ফিরিবার নাম নাই। সে কিন্তু বিদেশ বলতে ইউরোপ আমেরিকায় যায়নি, সে গেছে হচ্ছে যে হয়তো পাশের জেলার কোনো গ্রামে কাজ করতে। তো এই দেশ এবং বিদেশের কল্পনা, এই কল্পনাগুলো ছিল। কিন্তু মডার্ন স্টেটের যে নেশনের কল্পনা, সেই কল্পনাটা হলো যে এই নতুন যে অ্যারেঞ্জমেন্ট, মিডিয়া এবং নতুন ধরনের ইমাজিনেশন, যেটা বেনেডিক্ট অ্যান্ডারসন তার ইমাজিন কমিউনিটিতে বলছে, যে এইভাবে নেশনের কল্পনা তৈরি হলো, এবং এটাই ইউরোপ পিক করলো, যে নতুন নেশন স্টেট গড়ে উঠতে শুরু করলো। এবং দেখা গেল যে অন্যান্য যখন মুভমেন্টগুলো শুরু হচ্ছে, ডিকলোনিয়াল মুভমেন্টগুলো শুরু হচ্ছে, যে কলোনিগুলো ভেঙে যাচ্ছে, তখনও দেখছি জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠছে। বাংলাদেশেও আমরা সর্বশেষ জাতীয়তাবাদী একটা আন্দোলনই দেখেছি, এবং বাংলাদেশ রাষ্ট্র গড়ে উঠেছে ওই জাতীয়তাবাদী আন্দোলন, এবং সেখানে ওই নেশনের কল্পনা, বাঙালি জাতির কল্পনাটা এসছে। তো এই বাঙালি জাতির কল্পনা একদমই নতুন কল্পনা, এবং অন্য কল্পনাগুলো নতুন কল্পনা। তো এইটার সাথে গ্লোবালাইজেশনের সম্পর্ক নেই, সম্পর্ক আছে বরং জাতির কল্পনার সাথে, বরং সম্পর্ক আছে রাষ্ট্র কল্পনার সাথে, যে রাষ্ট্রটাকে আমি কিভাবে কল্পনা করেছি, সেই রাষ্ট্রের সাথে ক্যাপিটালিজমের একটা সম্পর্ক আছে। এবং আমি মনে করি যে সেইখানে যে স্প্লিটটা ঘটেছে, যে যে জাতিরাষ্ট্র এবং তার সাথে পুঁজির যে সম্পর্ক, পুঁজিবাদী রাষ্ট্র, যেটা পুঁজিবাদী স্ট্রাকচারের মধ্যে যে রাষ্ট্র, যেটা লিবারেল রাষ্ট্র আমরা ভাবি, লিবারেলিজম এবং লিবারেল রাষ্ট্র, সেই রাষ্ট্রের কল্পনাগুলো ভেঙে গেছে গ্লোবালাইজেশনের প্রসেসের ভিতর দিয়ে। এবং ফলে দেখা যাচ্ছে যে জাতির যে কল্পনা, আমরা যেভাবে রাষ্ট্রের সাথে ত্যাগ করেছিলাম, যে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, একটা ভাষাভিত্তিক জনগোষ্ঠী, একটা একই ভাষা এবং সংস্কৃতির যে জনগোষ্ঠী, সেটাই হচ্ছে একটা জাতি। সেই জাতির কল্পনাটাও আসলে আমার ধারণা এখন আবার আরেকটা ক্রাইসিসের মধ্যে আছে, কারণ জাতির ওই কল্পনা কোনোভাবেই, যেটা একটা হচ্ছে যেটাতে ইমাজিন এবং ইমেজ দিয়ে তৈরি হচ্ছে, সেটা যে ইমেজ মানে হলো, তাহলে আপনি এই ইমেজের মধ্যে নানান কিছু ঢুকতে পারে এবং বেরিয়ে যেতে পারে। সবসময় এটা একটা চলমান এবং ইনফ্লাক্সিং, যে ইনফ্লাক্স ঘটতে থাকে এবং সবসময় রূপান্তরিত হতে থাকে। কিন্তু যেটা হয় যে জাতির কল্পনার রিস্ক যেখানে থাকে, যেখানে হলো যে জাতিকে এই যে জাতি এবং জাতীয়তাবাদের কল্পনা, সেটা হলো যে এটা ফ্যাসিস্টিক হয়ে উঠতে পারে। কারণ হচ্ছে যে সে একদম রিজিড একটা পজিশন নিতে পারে, যে আমরা বাঙালির এই বৈশিষ্ট্য এবং ওরা বাঙালি না, এই যে রিজিড একটা অবস্থান নেয়, এটা দেখা যাচ্ছে যে জাতি এবং জাতীয়তাবাদের ধারণার মধ্যে সবসময় কাজ করে। ইন এ ওয়ে দেখা যাবে যে এই জাতি এবং জাতীয়তাবাদের এই ধারণা, যদি আপনি বলেন যে আজকের যে যেটাকে আজকে যদি বলা যায় যে
যে ডেমোক্রেসির পরে যে পপুলিজমের যে পর্যায়ে, যেটা কারণে জনবাদী যে শাসক গোষ্ঠী গড়ে উঠতেছে, যেমন যেমন ধরেন যে কেবলই গেল আপনার ব্রাজিলের যে একজন চলে গেল, ক্ষমতা থেকে চ্যুত হলো, কিংবা ভারতের যে বিজেপি সরকার, কিংবা বাংলাদেশের যে শেখ হাসিনা সরকার, এইগুলো ঠিক এক ধরনের ফ্যাসিস্টিক ওয়েতে শাসন করেছে। এবং এই যে পপুলিজম, তাদের কিন্তু পপুলার সাপোর্ট আছে প্রচুর, মোদিরও আছে, শেখ হাসিনারও আছে, এখনো আছে। কিন্তু এই পপুলিজম কিসের উপরে? সে কিন্তু আইন কানুন কিংবা রাষ্ট্রের নীতি নৈতিকতা সবকিছু মানে না, আইনকেও মানে না, আদালতকে মানে না, আদালতকে সবসময় পেঁচাইতে থাকে, মিডিয়াকে ডিকটেশনারি, যেটা লিবারেল রাষ্ট্র কাঠামোর মধ্যে পড়ে না। আমি মনে করি যে এই জাতি এবং জাতিরাষ্ট্রের ধারণাগুলো আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, এটা হলো যে এই প্রসেসটাকে, যেটা হলো যে অ্যাগ্রেসিভ ইকোনমি এবং ভায়োলেন্ট ইকোনমি এবং ভায়োলেন্ট ওয়েতে ডমিনেট করার যে একটা পলিটিক্যাল ইকোনমি, সেইটাকে বরং ফিট করে। এবং এটা এই গ্লোবালাইজেশনের ফলে যেটা ঘটেছে, আরো যে গ্লোবালাইজেশনের ফলে যেটা ঘটেছে, যে যেহেতু কিছু রাষ্ট্রের ওই জায়গাগুলো আর অতটা কেন্দ্রীয় থাকছে না, কর্পোরেশনগুলো নিয়ন্ত্রণ করে নিচ্ছে, ফলে এই ফ্যাসিস্টিক যে চর্চা, সেই চর্চাগুলো আরো বেড়ে যাচ্ছে পপুলিজমের ভিতর দিয়ে। আজকে আমি এইভাবে দেখবো যে গ্লোবালাইজেশনের প্রক্রিয়াকে নেশন কিংবা নেশনের ধারণা ফিট করেনি, কিন্তু নেশনের ধারণাকে এই শাসক গোষ্ঠীরা নানাভাবে ব্যবহার করছে গ্লোবালাইজেশনের সুবিধাগুলো আদায় করার জন্য। গ্লোবালাইজেশন আরেকটু কথা বলে আমরা একটু অন্যদিকে যাব। সেটি হচ্ছে যে এই রেনেসা উত্তরকালে ইউরোপে আমরা দেখেছি যে এজ অফ এনলাইটমেন্ট, আলোকিত যুগ এসছে, পরে মডার্নিজম, পোস্ট মডার্নিজম, একটা নতুন পৃথিবীর চিন্তা তৈরি হয়েছিল। এই গ্লোবালাইজেশন কি, এই সূত্রটি কি সেই জায়গা থেকে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে? সেই সূত্রটাকে খুঁজতে গেলে সেখান থেকে কি আমরা দেখতে পাই কোনো কিছু? হ্যাঁ, ইন এ ওয়ে, যেটা যদি ইকোনমিক জায়গা থেকে আমরা দেখি যে মানে যেটা মানুষকে যখন ধরেন যে হোমোসেপিয়ান্স বলা একটা শব্দ আছে, আমরা চিনি যে আমরা হোমোসেপিয়ান, কিন্তু একটা শব্দ আছে হোমো ইকোনমিকাস। আচ্ছা, মানে মানে মানুষ হচ্ছে অর্থনৈতিক জীব। হ্যাঁ, এই ধারণাটা গড়ে উঠেছে মূলত এই যে ইকোনমি দিয়ে ডিটারমিন করা, মানুষকে মেজার করা, এই যে তার লেন এবং দেনের যে মেজারমেন্ট, এটা গড়ে উঠেছে তখন থেকে, এনলাইটেনমেন্ট সময় থেকে, যখন এই ইন্ডিভিজুয়াল ধারণাটা গড়ে উঠছে। এবং আপনি বলতে পারেন যে এই এনলাইটেনমেন্টের ধারণার সূত্র ধরে যে রিজনের প্র্যাকটিস শুরু হচ্ছে, সায়েন্সের প্র্যাকটিস শুরু হচ্ছে, ব্যক্তির কল্পনা তৈরি হচ্ছে, যে সেকুলার মডার্ন সেলফ, এই সেলফের কল্পনাটা তৈরি হচ্ছে। এই কল্পনাগুলোই মূলত আমরা যেটাকে মডার্নিটি বলি, আমরা যেটাকে মডার্ন স্টেট বলি, মডার্ন লিগাল সিস্টেম বলি, এই সব কিছুর ভিত্তি হিসেবে কাজ করেছে এবং ইকোনমি এর উপরেই রান করেছে। এবং রাষ্ট্র ছিল তার একটা প্ল্যাটফর্ম, যে এই মডার্ন ইকোনমি এবং ক্যাপিটালিজমের। তো ওইটারই নেক্সট ফেজ যেটা গ্লোবালাইজেশন, যেটা কার্ল মার্কস ধরতে পারেনি, যেটা প্রথমেই বলছিলাম যে কার্ল মার্কস, কারণ তার সময় তো এই কল্পনাটা করাই সম্ভব ছিল না। সে জাস্ট মানে আর্লি স্টেজ অফ ক্যাপিটালিজম দেখছে, যখন কেবল লন্ডনে শিল্প বিপ্লব শুরু হয়েছে এবং সেটা ছড়াচ্ছে ইউরোপের অন্য দেশগুলোতে। এবং তারপরে সে দেখতে পাচ্ছে যে কলোনিতে, ইভেন আমেরিকাতেও আপনার ক্যাপিটালিজমের জার্নি শুরু হয়েছে। ইনফ্যাক্ট শিল্প বিপ্লব যদি বলি, ইভেন ইংল্যান্ডের থেকে 150-200 বছর পরে, যখন নতুন করে প্রচুর পরিমাণে ইউরোপীয় অভিবাসী ইউরোপে আমেরিকাতে গেছে, সেটেল করেছে, এবং তারপরে ওই ল্যান্ডেড প্রপার্টি এক্সস্টেড হয়েছে, সেগুলোকে দেয়া হয়েছে কর্পোরেট বিজনেস, কৃষি ফার্মিং এর জন্য, তখন মানে ভূমিহীন করে তারপরে ওখানে শিল্প বিপ্লব শুরু হচ্ছে। তো ফলে একদম আর্লি স্টেজটা সে দেখেছে। কিন্তু এইটার পরবর্তী স্টেজে কিভাবে ক্যাপিটালিজম এবং যেটা ক্যাপিটালের বাইরেও নন ক্যাপিটাল যে মোড অফ লিভিং, সেগুলো কিভাবে ক্যাপিটালিজমকেই রিডিফাইন করবে, ক্যাপিটালকে রিডিফাইন করবে, তার চরিত্রকে রিডিফাইন করবে, এটা কার্ল মার্কসের পক্ষে তখন ভাবা সম্ভব ছিল না। তো ফলে নতুন থিঙ্কাররা এই জায়গাগুলো ভাবছে এবং তারা দেখছে যে হ্যাঁ, এনলাইটেনমেন্টের, এবং কার্ল মার্কসকে বলতে হবে যে ওই এনলাইটেনমেন্টের সন্তান, যিনি ওই ব্যক্তি, ওই 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 রাষ্ট্র, ওই সব কিছুই ওইভাবে ভেবেছিলেন। তো ফলে ওই সময় থেকে যে পুঁজির যে বিকাশ এবং এই যে আজকের যে গ্লোবালাইজেশন, সেটা ইনওয়ে ঠিক আছে। কিন্তু আবার এটাও ঠিক যে ওই যে 16-17 শতকে যে ইউরোপের যে কল্পনাগুলো গড়ে উঠছে এনলাইটেনমেন্ট পরবর্তী সময়ে, সেই
চিন্তা ভাবনাগুলো আজকাল সবচেয়ে বেশি চ্যালেঞ্জড, স্পেশালি যাদেরকে আমরা উত্তর যেটাকে বলে পোস্ট কলোনিয়াল থিঙ্কার বলি যাদেরকে, তারা এটার একটা বড় ক্রিটিক তৈরি করেছে যে কিভাবে ইউরোপের এই চিন্তাগুলো একটা ইউনিভার্সাল হয়ে ওঠে, কিভাবে তাদের স্থানীয় চিন্তা কিভাবে সেটা একটা আন্তর্জাতিক, তারা বলতে চায় যে ইউনিভার্সাল, যে আমার এখানে যেটা সত্য সারা পৃথিবীর জন্য সেটা সত্য। হ্যাঁ, এটা হতে পারে যে বিজ্ঞানের কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা হতে পারে, সবাই হতে পারে, কিন্তু হিউম্যান লাইফের ক্ষেত্রে হতে পারে না। কিন্তু ওরা সেই মডেলটাই ডেভেলপ করেছিল যে, এবং বলেছিল এটা ইউনিভার্সাল, সেকুলারিজম ইজ দ্য সলিউশন। কিন্তু সেকুলারিজমের আগেও যে আমাদের আরো অনেক রকমের জিনিস ছিল, সেগুলো তো তারা নেগেটিভাইজ করেছে। তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে ওইটার ওই প্রসেসটা এগিয়ে গ্লোবালাইজেশনের দিকে আসছে বটে, কিন্তু একই সাথে সারা পৃথিবী জুড়েই এর একটা ক্রিটিক তৈরি হয়েছে। এবং অ্যানাদার গ্লোবালাইজেশন, যেটাকে আমি বলছিলাম যে যেটা ইউরোপকে আর সেন্টার ভাবে না, ইউরোপকে একটা সেন্টার হয়তো ভাবতে পারে, কিন্তু সে ভাবে যে মাল্টি সেন্টার আছে এবং যে মাল্টি ট্রেডিশন আছে, যে ট্রেডিশনের ভিতর দিয়ে সভ্যতা এবং সমাজ আগাবে। তো ফলে ওইটার কন্টিনিউশন বটে, ইন এ ওয়ে আবার এটার ব্রেকও, যেটা এখন ডাইভার্সিটির দিকে যাচ্ছে এবং হাইব্রিডিটির দিকে যাচ্ছে, এটা আমার ধারণা। খুবই চমৎকার আলোচনা হচ্ছে স্যার। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনায় যাই, সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে মানে বর্তমান যে আধুনিক বিশ্ব, তার প্রগতির ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে ইসলামিক র্যাডিক্যালাইজেশন। এবং এই ইসলামিক র্যাডিক্যালাইজেশন আসলে একটা বড় প্রতিবন্ধকতা, নাকি এটা আসলে গ্লোবালাইজেশনেরই এটাকেই জনপ্রিয় করবার একটা মানে প্রকল্প বা একটা চিন্তা? এই ব্যাপারটা নিয়ে আপনার মানে ধারণা বা চিন্তা বা ব্যাখ্যাটা আসলে কিভাবে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থেকে দেখার সুযোগ আছে, যে কিভাবে আমরা এই ইসলাম এবং ইসলামের কোয়েশ্চেনটাকে, ইসলামের পলিটিক্সটাকে দেখতে পারি, কিংবা আজকে যে র্যাডিক্যালিজমের যে রাইজ, মানে গত লেট 80s থেকে অন্তত আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের পরে থেকে যদি ধরি, যে আফগানিস্তান প্রথম কেস, তারপরে তো এই যে আল কায়দা গড়ে উঠছে তারপরে পরেই, এবং আল কায়দার বেশ কিছু অ্যাটাক, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়ার অন টেরর প্রজেক্ট, এবং এটাকে আমরা বলছি ইসলামিক র্যাডিক্যালিজম। তো এখন কিন্তু ইসলামিক পলিটিক্স আগে থেকেই ছিল, এবং এখন আমি মনে করি যে কোনো ধর্ম আসলে পলিটিক্সের বাইরে না, নাথিং ইজ বিয়ন্ড পলিটিক্স, মানে এই ইন দ্যাট সেন্স যে আসলে কোনো ধর্মই পলিটিক্সের বাইরে, এভরি রিলিজন ইজ পার্ট অফ পলিটিক্স। কিন্তু ইউরোপ তো এইভাবে ভেবেছিল, যে পলিটিক্সকে এইভাবে কল্পনা করেছিল যে যেটা হলো যে পলিটিক্স হচ্ছে সেই জিনিস যেখানে ধর্ম থাকবে না। হ্যাঁ, ইউরোপ এইভাবে কল্পনা করেছিল, যখন এই যে মডার্ন স্টেট এবং ইন্ডিভিজুয়ালিজমে, যেটা হচ্ছে কোজিটো আর্গো সামের যে ধারণা, যে ডিকার্টিয়ান আইডিয়া, যে আইডিয়ার উপরে সবকিছু, এবং কান্টের ধারণা যে রিজন অ্যান্ড রিজন, কান্টের ওই যে হোয়াট ইজ এনলাইটেনমেন্ট একটা খুব ছোট্ট প্রবন্ধ আছে, সেখানে শুরুই হচ্ছে এইভাবে যে ইম্যাচুরিটি থেকে উত্তরণের পথ হলো রিজনের প্র্যাকটিস করা এবং রিজনের প্র্যাকটিস করা এবং রিজনের প্র্যাকটিস করা। তো এইটা হলো যে কান্টিয়ান ধারণা। তো এই এই পজিশনগুলো থেকে যেভাবে আমরা ভেবেছি, সেই জায়গা থেকে আসলে আমাদের মানে সরে আসার সময় চলে আসছে, এটা হলো এক কথা। আপনি আর কি যেন বলছিলেন? না, এটার সঙ্গে আমি বলছি যে এটা কি মানে ইসলামিক র্যাডিক্যালাইজেশন এইটার এই ধারণাটাকে আসলে মানে সকলের কাছে এটা নিয়ে বেশি চর্চা করার কারণ কি আসলে গ্লোবালাইজেশনটাকেই একটা কি আসলে জনপ্রিয় তৈরি করবার? এই যে আমি বলছিলাম যে এই যে ধারণা, যে রাষ্ট্রের ধারণা তৈরি হলো, আমরা দেখতে পাবো যে ইসলামের মধ্যে আসলে রাষ্ট্রের কোনো ধারণা নাই, যেটা ইসলামিস্টরা, নানা রকমের ইসলামিস্টরা বলে যে আমরা একটা ইসলামিক রাষ্ট্র করতে চাই। ইনফ্যাক্ট ইসলামের মধ্যে ওরকম কোনো রাষ্ট্রের কল্পনা নাই। তো ফলে এটা হচ্ছে একটা গল্প, এবং এই রাষ্ট্রের কল্পনাটা মূলত নির্ভর করে ওয়েস্টের ইমাজিনেশনের উপরে, যে ওয়েস্ট কীভাবে রাষ্ট্রকে কল্পনা করেছে সেইটাকেই তারা ইসলামিক রাষ্ট্র। মওদুদির চিন্তার মধ্যেও তা আছে, মানে মানে ইয়ের আছে। এবং যেটা বলা দরকার যে এই যে ইসলামিজম কিংবা পলিটিক্যাল ইসলাম বলে যে ধারণাটা তৈরি হয়েছে, এই ধারণাটাই তৈরি হয়েছে মূলত ওয়েস্টের সাপেক্ষে, এবং একটা মডার্ন কনসেপ্ট, এবং এটা তৈরি হয়েছে মূলত কলোনিয়ালিজমের সময়, এবং তখন ইসলামিক পলিটিক্স তৈরি হয়েছে। এবং তখনকার যে ধরনের পলিটিক্স ছিল, যে ইসলামিক পলিটিক্স বলতে যেমন এখানে অনেকগুলো দল, ফরাইজি আন্দোলন বলতে পারি আমরা, তিতুমিরের আন্দোলন বলতে পারি, ইন এ ওয়ে ইসলামিক পলিটিক্স, তিতুমিরের যে রাজনীতিটা সে করলো। তো এইগুলোর একটা রূপ। তো সেইগুলোর সাথে এখনকার যে ইসলামিজম,
সেই ইসলামিজমের একটা পার্থক্য আছে। যে এই ইসলামিজমটা কেন গড়ে উঠেছে, এবং এটা মনে রাখতে হবে যে ইসলামিজম, যেটাকে পলিটিক্যাল ইসলামিজম আমরা বলছি, সেই পলিটিক্যাল ইসলামিজম অবশ্যই মডার্ন স্টেট এবং মডার্ন স্টেটের প্র্যাকটিসের একটা আউটকাম। এটা কোনোভাবেই ইসলামের ভিতরে ছিল এরকম কোনো কল্পনা না। ওই ন্যারেটিভটাকে ইসলামিজমের লোকজন ব্যবহার করে, এবং যে ভায়োলেন্সের প্র্যাকটিসটা চলছে মানে ইসলামিজমের নামে, যে ইসলামিস্ট পলিটিক্সের নামে, যে তার অনেক রকমের ধারা আছে, মানে ইসলামিক থিঙ্কিংয়ের এবং ইসলামিক পলিটিক্সের অনেক রকমের ধারা সারা পৃথিবীতে কলোনিয়ালিজমের সময় থেকে এবং পরবর্তী সময় নানান জায়গায়, মরক্কোতে, এখানে নাইজেরিয়াতে, বিভিন্ন জায়গায় নানাভাবে ভাবা হয়েছে। কিন্তু এখনকার সময়ে আমরা যে জায়গাটাকে সবচেয়ে বেশি ফোকাস করছি, যেমন ধরেন যে জিহাদের ধারণা, যে জিহাদের তো দুই রকমের ধারণা ছিল, যে একটা হচ্ছে যে ছোট জিহাদ এবং বড় জিহাদ। যারা এখানে মুসলমান আছে তারা সবাই জানে যে, এবং বড় জিহাদটা গুরুত্বপূর্ণ, যে জিহাদটা সকল মুসলমানের কর্তব্য বলা হয়, এবং ছোট জিহাদটা হচ্ছে যেটা হচ্ছে যে আত্মরক্ষার্থে যে যুদ্ধটা সে করছে। কিন্তু এই ছোট জিহাদটাকেই ফোকাসে নিয়ে আসা, এবং এটা কে আনছে, আমরা যদি মনে করি যে শুধু ইসলামিস্টরাই নিয়ে আসছে, ব্যাপারটা এরকম না। এবং ইসলামিস্টদের সাথে আমার কাছে মনে হয় যে সেকুলার এলিমেন্ট, যেটা মডার্ন ওয়েস্ট, যেটা মূলত আমেরিকা এবং ইউরোপের কথা বলবো, এর একটা বড় পার্ট, যারা এই নতুন ধরনের জিহাদের কল্পনা, নতুন ধরনের ইসলামিজমের কল্পনা, যে র্যাডিক্যাল ইসলামিজমের কল্পনা, এই কল্পনাগুলোর সাথে তাদের পার্টিসিপেশন আছে। মানে আফগানিস্তান থেকেই শুরু করে, শুধু সেখানেই না, যে এবং যদি আমরা আরও ডিপলি ভাবি যে ইসলামিস্টরা যে ভায়োলেন্স ব্যবহার করে, সেই ভায়োলেন্সেরও দেখা যাচ্ছে এই ভায়োলেন্সের ল্যাঙ্গুয়েজ, এবং মডার্ন স্টেট যে ভায়োলেন্স ব্যবহার করে, যে আবু গারিবে আমেরিকান বাহিনী যে ভায়োলেন্স ব্যবহার করে, কিংবা গুয়ান্তানামো বেতে যে ভায়োলেন্স ব্যবহার করে, বিশেষ পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা কোথায়? কোশ্চেন। এবং মূলত এইখানে এসে আপনার জায়গায় আমি চলে আসবো, যে এইখানে এসে কোনো তাত্ত্বিক যেটা বলছেন যে এই দুইটাই হলো যে একই প্রসেসের পার্ট, যে একটা ভায়োলেন্ট ইকোনমি তৈরি হচ্ছে, একটা ভায়োলেন্ট ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, এবং সেই ওয়ার্ল্ডের এখানে শুধুমাত্র এলিমেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে আইএস বা এরকম যে সংগঠনগুলো, এবং তাদের সাথে আমেরিকান যে ফোর্স, তাদের বিশেষ কোনো পার্থক্য নেই। দে আর ডুইং দ্য সেম ওয়ার্ক। এবং যেটা ধরেন যে খুব মজার একটা উদাহরণও হতে পারে, যেদিন ওয়ার অন টেরর প্রজেক্ট শুরু হচ্ছে, যখন যে মানে টুইন টাওয়ার ভাঙা হলো, টুইন টাওয়ার ভাঙার পরের দিন আমেরিকা থেকে কোনো প্লেন উড়ে নাই, একটা প্লেন উড়েছিল। সেই প্লেনে লাদেনের ফ্যামিলিকে আমেরিকা থেকে সৌদি আরবে পাঠানো হয়েছিল। বুঝতে পারছেন আপনি যে একটা প্লেন উড়েছে, এবং সেই প্লেনে লাদেন ফ্যামিলি সৌদি আরবে এসছে আমেরিকা থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে, এবং লাদেনের সাথে আমেরিকার সম্পর্ক, যদি আপনি আগের কাহিনী খেয়াল করেন, যে আফগানিস্তানে যখন লাদেনকে ধরবে, লাদেনকে গ্রেপ্তার করবে, এর আগের কাহিনী হচ্ছে যে কলিন পাওয়েলরা প্রথম বুশের সময়, যে যখন তাদেরকে লাদেন এবং তার সঙ্গীদেরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ করা হয়েছে, এবং বলা হচ্ছে ওখানে, তারা বলছে যে লাদেন এবং তার মুজাহিদিনরা হলো যে আমেরিকান ফোরফাদার, যারা আমেরিকার ফ্রিডম এনেছিল, সেই রকম গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? আমেরিকায় আব্রাহাম লিঙ্কন সহ অন্যরা যেরকম আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ, এরা হলো যে বর্তমান পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, লাদেন এবং অন্যরা। উইদিন 10 ইয়ার্স তারা এনিমি হয়ে উঠতেছে, এবং ওয়ার অন টেরর প্রজেক্ট চালু হচ্ছে। এবং সেই প্রজেক্টের জার্নিটাও আমরা জানি, যে তার রিজন কি, তার মিনিংটা কি। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং যেটা হতে পারে যে একটা ডেফিনিশন থাকতেই পারে, সেটা হলো একটা আর্গুমেন্ট আমরা দিতেই পারি, যেটা যে ক্রুসেডের সময় থেকে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং ইসলামিক ওয়ার্ল্ড যে ফাইটের মধ্যে দিয়ে গেছে, এবং যেভাবে মুসলমান এবং ইসলামকে কনস্ট্রাক্ট করা হয়েছে, যেটা ওরিয়েন্টালিজমে আমরা এডওয়ার্ড সাইদের আলোচনায় দেখতে পাই, যে কনস্ট্রাক্ট করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, তার একটা প্রভাব ইউরোপ জুড়ে, আমেরিকা জুড়ে এখনো আছে। যেমন আছে হচ্ছে যে অ্যান্টি কমিউনিস্ট একটা অ্যাটিটিউড আমেরিকাতে, যে কমিউনিজম হচ্ছে খুব খারাপ জিনিস, এবং কোনোভাবে সেটার কোনো স্পেস দেওয়া যাবে না। আমেরিকাতে এই ধারণা আছে। সেখানে ইসলাম একটা খারাপ জিনিস, তার কোনো স্পেস দেওয়া যাবে না। তো ইসলামের অন্য একটা দিক আছে, ইউনিভার্সালিটির জায়গা থেকে যদি আমরা দেখি, সেটা চ্যালেঞ্জ একটা, সেটা হলো যে এস সাইদ নামের একজন গবেষক আছে, খুব
সে একটা খুব ইন্টারেস্টিং বই লিখছে, ফান্ডামেন্টাল ফিয়ার। এবং সে বলতে চাচ্ছে যে আহ, এই যে লিবারালিজম, নিওলিবারালিজম যেভাবে একটা ইউনিভার্সাল কল্পনা তৈরি করতে পারে, এরকম কল্পনা তৈরি করতে পারতো আর একটা আইডিওলজি, সেটা হলো মার্কসিজম। এখন মার্কসিজম নাই, বিকল্প কি আছে? বিকল্প আর নাই উইদাউট ইসলাম। তো ইসলাম ওই জায়গাটা গ্লোবাল পলিটিক্সের জায়গা থেকে করতে পারে, এবং সেটাই হচ্ছে ইউরোপের এখন ভীতির কারণ। বুঝতে পেরেছি? খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এই উত্তর উপনিবেশবাদী এবং বিপনিবেশন যে চিন্তকগণ, তারা মনে করছেন যে এই মানে বিশ্বায়ন, এটি কলোনিয়ালিজমেরই আসলে একটি এক্সটেনশন। হ্যাঁ, সেই জায়গা থেকে দেখছে। এবং তারা এই যে পুঁজিবাদী যে সংকট, এটাকে সামগ্রিকভাবে সংকট হিসেবে না দেখে যে কলোনাইজ যে দেশগুলো বা যে রাষ্ট্রগুলো ছিল তাদের একটা সংকট হিসেবে দেখার চেষ্টা করছেন, ব্যাখ্যা করার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে তাহলে এই পুঁজিবাদীর যে সামগ্রিক লড়াই, সেই লড়াইটার জায়গা কি অঞ্চল ভিত্তিক একটি পরিসরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কিনা ব্যাপারটি? এটা ঠিক ওভাবে না। আমি মনে করি যে ধরেন, ইনফ্যাক্ট যেটা হলো যে যারা পোস্ট কলোনিয়াল থিঙ্কার, উত্তর ঔপনিবেশিক চিন্তা এবং ডিকলোনিয়াল চিন্তা, মানে যেটা বিউপনিবেশনের চিন্তা, এই দুইটা চিন্তার মধ্যে একটা পার্থক্য আছে। এক হলো যে উত্তর ঔপনিবেশিক চিন্তা যেটা, সেটা ইন এ ওয়ে ওয়েস্টেই গড়ে উঠেছে, এবং ওয়েস্টের ইউনিভার্সিটিগুলোতে, এবং ওরা ওয়েস্টকে ঠিক ক্রিটিক করেছে, অনেক এভিনিউ তৈরি করেছে, কিন্তু সবটুকু না, যেটা ডিকলোনিয়ালিজম বলে যে না, ওয়েস্টকে যে শুধুমাত্র একটা সিম্পল সেন্টার বানিয়ে তুলবে এটুকু না, বরং উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিকরা ইউরোপের এনলাইটেনমেন্টের অনেকগুলো এলিমেন্টকে এখনো ইউনিভার্সাল হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়, যেটা বিউপনিবেশনের তাত্ত্বিকরা নিতে চায় না। তারা বলতে চায় যে না, আমাদের এপিস্টেমিক যে ভায়োলেন্স ঘটেছে এবং এপিস্টেমিক যে মানে এটার রিস্টোরেশন দরকার, সেখানে আমাদের অ্যাক্রস ট্রেডিশন ভাবতে হবে। এবং এইখান থেকে তারা ভাবতে চায়। বিপন্যাসের তাত্ত্বিকদের সাথে মানে উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিকদের এখানে একটা বড় পার্থক্য জায়গা আছে। কিন্তু অবশ্যই এটাও মনে রাখতে হবে যে উত্তর বিউপনিবেশনের যে তাত্ত্বিকরা, ডিকলোনিয়াল থিঙ্কাররা, এদের চিন্তাভাবনা মূলত গড়েও উঠেছে, অনেকখানি ভিত্তি পেয়েছে, অনেকখানি সাপোর্ট পেয়েছে ডিকলোনিয়াল থিঙ্কারদের, এই পোস্ট কলোনিয়াল থিঙ্কারদের মধ্য দিয়ে। তাদের কাজগুলো যদি না হতো, তারা যদি এনলাইটেনমেন্টের মডার্নিটির ক্রিটিকগুলো না করতো, কিংবা পোস্ট মডার্ন কিংবা পোস্ট স্ট্রাকচারালের যে ক্রিটিকগুলো, সেগুলো যদি না করতো, তাহলে ডিকলোনিয়াল থিঙ্কিং আজকে এত বেশি স্পেস পেত না, কিংবা এত বেশি আলোচিত হতো না। এখন এর সাথে পুঁজির যদি আমরা সম্পর্ক দেখি, যে পুঁজির জায়গা থেকে আমরা কিভাবে দেখতে পারি, এখন যেটা ওয়েস্টের চিন্তকরাই যারা, তারাও মনে করছে যে পুঁজির যে অ্যাকুমুলেশন, যেটাকে পুঁজি সঞ্চয় বলছি, সারপ্লাস ভ্যালু বলছি, এটা তো মানে ডিভাস্টেটিং। আজকে যে গ্লোবাল ক্রাইসিস, যেটাকে আমরা এই যে যেটাকে আমরা বলছি অ্যানথ্রোপোসিন বলতেছি, অ্যানথ্রোপোলজির যুগ, মানে মানুষের যুগ, এবং যে মানে ইতিহাসে এই মানুষের যুগে পৃথিবীর যত ক্ষতি হয়েছে, সেটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেখা যাচ্ছে যে মডার্নিটির জার্নি সহ, মডার্ন সায়েন্স টেকনোলজি, মডার্নিটি, এবং এই যে পার্সোনাল গেইন, পৃথিবীটাকে একটা ক্ষেত্র হিসেবে দেখা এবং যেভাবে পারো সম্পদ শোষণ করো, এই জায়গা থেকে দেখার ফলে, এবং এইটাই পুঁজিবাদের বিকাশের উপায়। এখন এই যে ন্যান্সির কথা বলছিলাম, জার্লাক ন্যান্সির কথা বলছিলাম, সে বলে যে এই পুঁজি উৎপাদন, মানুষ তো উৎপাদন করবেই, প্রডিউস তো করবেই। যদি প্রডিউস আমরা করতেই থাকি, তাহলে সেটা বাজার পাবে, বাজার পেলে সেটার সারপ্লাস হবে, এবং সেটা থেকে পুঁজি হবে, এবং আরও বেশি পুঁজি আরও শক্তিশালী হবে, এবং পৃথিবীর ধ্বংসের প্রক্রিয়াগুলো চলতে থাকবে। ন্যান্সি বলতেছে যে যে পুঁজিবাদের যে যাত্রাটা শুরু হয়েছিল, ক্যাপিটালিজমের যে যাত্রা শুরু হয়েছিল, মডার্ন স্টেটের যাত্রা শুরু, সেটা ছিল ইন এ ওয়ে একটা স্পিরিচুয়াল মুভমেন্ট, যেটা আমরা দেখতে পাবো যে প্রোটেস্ট্যান্ট এথিক্সের মধ্য দিয়ে যেভাবে ওয়ার্কের যে ভ্যালু, সেটাকে যেভাবে সেন্ট্রালাইজ করে তোলা হচ্ছে, এবং পৃথিবীটাকে নতুন করে সাজানোর চিন্তা হচ্ছে। তো সেইখান থেকে যদি আমরা দেখি, তাহলে সে বলছে আমাদের আর এক ধরনের স্পিরিচুয়াল কল্পনা দরকার, যে কল্পনা দিয়ে আমরা যেটা করতে পারবো, যে এই পুঁজি সঞ্চয় কিংবা উৎপাদনের প্রসেসটাকে, প্রোডাকশনের প্রসেসটাকে
একটা রেশনাল লেভেলে নিয়ে রিজনেবল লেভেলে নিয়ে আসতে পারবো, যেন পৃথিবীর ক্ষয়ক্ষতি কম হয়। যেমন ধরেন যে যদি আমরা সবাই চাই যে আমরা গাড়িতে চলবো, আমরা সবাই তো একটা পার্সোনাল গাড়ি চাইতে পারি। ইউরোপের লোকজন গাড়িতে চড়ছে, আমরা কেন চলবো না? ওরা আরামদায়ক ঘরে ঘুমায়, আমার কেন এসি থাকবে না? কিন্তু আমরা তো জানি যে এসি এবং গাড়ি মানেই হলো তার কি পরিমাণ ফসিল ফুয়েল লাগছে, কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে, কি পরিমাণ সম্পদের অপচয় হচ্ছে। তো তাহলে এই ফিলসফির যে জায়গায় ইউরোপ যাত্রা শুরু করেছিল, পুঁজির যে যাত্রা শুরু হয়েছিল যে এইভাবে সম্পদ আহরণ করবো, সম্পদশালী হবে, দেশ বিকশিত হবে, জিডিপি বাড়বে, তো সেই ধারণা থেকে বেরিয়ে আসার পথ কি? সেই বেরিয়ে আসার পর ইউরোপের চিন্তকরা বলছে আজকাল যে তাহলে আমাদের নতুন করে এই জায়গাগুলো ভাবতে হবে। এবং পোস্ট কলোনিয়াল থিঙ্কাররাও দেখতেছে যে ক্রাইসিসটা আসলে মডার্ন স্টেট ক্যাপিটালের যে আইডিয়া, ব্যক্তির যে আইডিয়া, ইউরোপে যে ইন্ডিভিজুয়ালিজমের যে আইডিয়াটা ডেভেলপ করেছে, ইন্ডিভিজুয়াল অবশ্যই থাকবে, ইন্ডিভিজুয়াল ছিল আগে, কিন্তু কথা হচ্ছে ইউরোপ যেভাবে ইন্ডিভিজুয়ালকে একটা পবিত্র কেন্দ্রীয় উপাদান করে তোলে, এটা তো ছিল না। এবং এইখানেই চ্যালেঞ্জটা করছে অন্যরা। এবং এইখানে পোস্ট কলোনিয়াল থিঙ্কাররা যেমন চ্যালেঞ্জ করেছে, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসছে ডিকলোনিয়াল থিঙ্কারদের কাছ থেকে। এই যে রিসেন্টলি আপনার একটা বই, আদিত্য নিগমের একটা বই আছে ডুইং থিওরি, খুব ইন্টারেস্টিং বই, এবং সেখানে সে আলাপগুলো তুলছে এবং সে বলছে যে এই যে মডার্ন যারা হয়ে ওঠেনি বিভিন্ন দেশে, তাদেরকে আমরা কীভাবে বলছি? তাই বলছে এরা হচ্ছে প্যারামডার্ন। তো এই প্যারামডার্ন পপুলেশনকে যারা ঠিক মডার্নিটির ওই ন্যারেটিভটা এন্ডোর্স করেনি, কিন্তু মডার্নিটির ভায়োলেন্সের শিকার যে জনগোষ্ঠী, এদেরকে কিভাবে অ্যাড্রেস করব? তাহলে আমাদের রাষ্ট্রের কল্পনায়, ক্যাপিটালের কল্পনায়, মানে ক্যাপিটালিজমকে চ্যালেঞ্জ করতে হলো, কারণ ক্যাপিটালিজমকে আমরা ইনিওয়ে চ্যালেঞ্জ করেছি এতকাল, যে যা ক্যাপিটালিজমেরই প্রবৃদ্ধি ঘটিয়েছে। মার্কসিজম তো ইনিওয়ে ক্যাপিটালিজমেরই আরও একটু সফিস্টিকেটেড রূপ। তো ফলে মার্কসিজম ইজ নট দ্য সলিউশন অফ ক্যাপিটাল, মানে ক্যাপিটাল অ্যাকুমুলেশনের সলিউশন না। ক্যাপিটালিজম বলে যে জিনিসটা লিবারেল আইডিওলজি হিসেবে গড়ে উঠেছিল, সেইটা চ্যালেঞ্জ করে মার্কস, কিন্তু কিছুতেই সে কিন্তু ক্যাপিটালের অ্যাকুমুলেশনকে চ্যালেঞ্জ করে না। সে আরও বেশি সম্পদশালী হতে চায়, আরও সমৃদ্ধশালী হতে চায়, মার্কসের কল্পনা। তো ফলে এর বাইরে আসতে হবে কীভাবে? তখন ভাবছে এই ডিকলোনিয়াল থিঙ্কারে যে আমাদেরকে বিভিন্ন ট্রেডিশনের ভিতর দিয়ে ভাবতে হবে, যে ট্রেডিশনগুলোতে এই নেচার এবং মানুষ এবং মানুষের যে স্পিরিচুয়াল এবং এভরিডে, এই সব কিছুকে আমরা অ্যাড্রেস করতে পারি। নতুন করে একটা কমিউনিটির কল্পনা করতে পারি। আবার এই কমিউনিটির কল্পনার কথায় আসলাম, যে নতুন করে আমরা আবার কমিউনিটির কল্পনা করতে পারি, যেখানে এই মানে একটা সহাবস্থানে থাকা যায়, পৃথিবীর ধ্বংসের গতিটা কমে আসে, এবং ইউরোপের যে ভ্যালুসগুলো আমরা ভেবে নিয়েছিলাম যে না সেগুলো হচ্ছে সমাধান আমাদের জন্য, সেগুলো আমাদের মুক্তির পথ, সেগুলো তো আসলে মুক্তি না, আসলে শেষ পর্যন্ত সেগুলো আমাদের ধ্বংসের পথ তৈরি করেছে। ওখান থেকে বেরিয়ে আসা যায়, বেরিয়ে এসে নতুন করে ভাবা যায়। যেমন ধরেন যে সিম্পল একটা উদাহরণ দিই, হ্যাঁ, আমাদের কন্টেম্পোরারি টাইমের উদাহরণ, যে সেকুলারিজমের কথা আমরা বলি যে সেকুলারিজম চর্চা করতে হবে। কেন? আমাদের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব কমানোর জন্য ইউরোপে কিন্তু ওইভাবে না, আমাদের দেশগুলোতে, ইন্ডিয়াতে, বাংলাদেশে, পাকিস্তানে আমরা যে সেকুলারিজমের চর্চা করি, আমরা বলি ধর্মনিরপেক্ষতা, মানে আমরা সকল ধর্মকে সমান দৃষ্টিতে দেখবো এবং ধর্মীয় সংঘাতগুলো কমিয়ে রাখবো। প্রশ্ন হলো যে যদি আপনি প্রশ্ন করেন যে এই যে সেকুলারিজমের ধারণা, এই ধারণাটা গত 150-200 বছরের, এবং আপনি এখন মনে করছেন যে এই সেকুলারিজমের ধারণা ছাড়া আপনার ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা যাবে না। তো এখানে তো মানুষ হাজার হাজার ধরে বাস করছে, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চলছে, এবং আমরা জানি যে সেই সময়ে ধর্মগুলোর মধ্যে নিশ্চয়ই কিছু লড়াই ছিল, কিন্তু ধর্মকে কেন্দ্র করে লড়াইটা ছিল না। ধর্ম অ্যাজ এ আইডেন্টিটি যখন এটা তৈরি হচ্ছে মডার্ন পলিটিক্সের ভিতর দিয়ে, তখনই সংঘাতগুলো তৈরি হচ্ছে। তো সেকুলার, এবং এখানে এসে আমি বলছি সেকুলারিজম ইজ দ্য সলিউশন, তা আলটিমেটলি তা না তো। সেকুলারিজমের আগে বহুদিন ধরে আমরা এখানে একসাথে সহাবস্থান করেছি, তাহলে কীভাবে করেছিলাম? তো ওই কল্পনাটা কী ছিল? তাহলে সেটাকে নতুন করে জাগাতে হবে, তাহলে একটা নতুন সমাধান আমরা পাবো, যেটা হয়তো আমাদের জন্য উপযোগী। যে সেকুলারিজম আমাদের জন্য উপযোগী না, কিন্তু ওই চিন্তাটা আমাদের জন্য উপযোগী হতে পারে। তো এইভাবে করে ভাবা, যে ক্যাপিটালিজমকে ওইভাবে ভাবা, যে ক্যাপিটালিজমের যে অ্যাকুমুলেশনের কথা বলা যায়, যেটা মার্কস যেভাবে ভাবে, যে পুঁজিকে সে ভাবে যে এটা হচ্ছে টয়েল অফ দ্য লেবার, মানে শ্রমিকের ঘাম থেকে তো সারপ্লাস ভ্যালু তৈরি হচ্ছে, যে এবং সে বলছে যে ক্যাপিটাল কি ডেড লেবার, মৃত শ্রম, যে এই যে টয়েল, ঘাম, এটা মৃত শ্রম, মানে কি যে ক্যাপিটাল ইটসেলফ ইজ এ ডেড থিং, এবং সে লিভিং
পিপুলের উপরে ডমিনেট করে। মানে একটা মৃত বস্তু যার শুধু একটা হাইপোথেটিক্যাল অবস্থান আছে ক্যাপিটালের, এবং সে জীবিত মানুষের জগৎকে ডমিনেট করে। তো ওইখান থেকে আমরা বেরোবো কিভাবে, মানুষের জীবনকে কিভাবে মুখ্য করে দিতে পারি, সেটা আসলে ওই কল্পনাগুলো থেকে বেরিয়ে আসার পথ করে দিতে পারে পোস্ট কলোনিয়াল থিঙ্কিং, এবং পরে আমি যে বলি ডিকোলোনিয়াল থিঙ্কিং। এটা খুবই জরুরি চিন্তা ভাবনা আমার কাছে মনে হয়। খুবই। আমরা এখন একটু আর একটা বিষয় নিয়ে কথা বলি। আমরা এখন যে শব্দটার সাথে খুব বেশি পরিচিত সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। আমরা এখন ডিজিটাল যুগে। তো এই ডিজিটালাইজেশন হচ্ছে মানে অ্যানালগ থেকে আমরা এখন আরেকটা ধারায় এখনকার যে জেনারেশন আমরা চলছি, তো এটার ভেতর দিয়ে একটা বড় পট পরিবর্তন তৈরি হয়েছে। এই ব্যাপারটার একটা ব্যাখ্যা আপনি এখন কি ধরনের এই ব্যাপারগুলো দেখেন এবং ব্যাখ্যা করেন? এটা একটি ব্যাপার। একটা হচ্ছে এই ডিজিটালাইজেশনের একটা বড় জায়গাটা এখন ভিজুয়ালাইজেশন। এখন সবকিছু আমরা ভিজুয়াল দেখতে চাই, ভিজুয়াল ডিমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একেবারে গণমাধ্যমের সমস্ত ব্যাপারই এখন ভিজুয়ালাইজেশনের দিকে ধাবিত। সেটিও আপনার কাছে কেমন মনে হয় এবং এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? আচ্ছা আচ্ছা, দুইটার ভিজুয়ালের প্রশ্নটাকে মানে এবং ডিজিটালাইজেশন প্রশ্নটাকে একটু আলাদা আলাদা করে দেখি, দুটো একসাথে পরে রিলেট করবো আমি। জি নিশ্চয়ই। প্রথমত হলো যে এই যে একটা কথা বলা হচ্ছে, যেমন ধরেন যে মার্শাল ম্যাকলুহান, আমরা অনেকেই তার নাম জানি, আমাদের জন্য বেশি জরুরি নাম। সে বলে যে পোস্ট লিটারেট সোসাইটির দিকে আমরা যাচ্ছি কিনা। মানে পোস্ট লিটারেট সোসাইটি কেমন, আমরা জানি যে আমরা আগে ছিলাম হলো একটা যেটাকে বলে ধরেন যে আমরা একটা ট্রেডিশনাল সোসাইটির মধ্যে ছিলাম, তার মধ্যে রাইটিং থেকে শুরু করে অসংখ্য রকমের টেকনোলজি আসছে, মোস্ট অফ দেম আর অ্যানালগ, মানে বিফোর মানে ইভেন টেলিভিশন পর্যন্ত অ্যানালগ। তো এরপর আমরা ডিজিটালের পর্যায়ে আসছি। সে বলছে যে আর ট্রাইবালিজম, যে সে বলছে যে আমরা একটা ট্রাইবাল সোসাইটি যেখানে ভাষা শুধুমাত্র কথার মধ্যে দিয়ে চলে, এবং ভাষা একটা লিভিং থিং, কারণ আমার মুখ দিয়ে বেরোচ্ছে, আপনার কানে যাচ্ছে, এবং এর ইন্টোনেশন থেকে সব করে, কিন্তু যখন আমি লিখছি সেটা কিন্তু আর ডেড থিং, তাই না? আমি রেকর্ড করছি, সেটা একটা ডেড থিং। হ্যাঁ, কিন্তু যখন আমি সরাসরি কথা বলছি এটা লিভিং থিং, এটা লিভিং ট্রেডিশন, এবং সেখান থেকে রাইটিং এবং তারপরে নানান রকমের টেকনোলজি এসেছে। এবং এটাকে বলছে যে ট্রাইবালাইজেশন থেকে, ট্রাইবাল সোসাইটি থেকে আমরা একটা জার্নি শুরু করেছিলাম, যেটা মডার্ন জার্নি, এই যে মডার্ন সিভিলাইজেশনের জার্নি, এখানে এসে পৌঁছালাম। এবং আজকে যেটা টেলিভিশন এবং আসার পরে উনি বলছেন যে এটা একটা নতুন প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটা বলে রিট্রাইবালাইজেশন। সেটা কি একটা পোস্ট লিটারেট সোসাইটির দিকে আমরা চলে যাচ্ছি, কারণ ভিজুয়াল মানে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার জন্য, আর লেখালেখি অন্যগুলো গুরুত্বপূর্ণ, শিক্ষা নানা পদ্ধতিতে আমরা নিতে পারি। এবং হলো যে টাইমের যে হিসেব, প্রোগ্রেসিভ টাইমের কথা বলছিলাম, যে সময় যেভাবে মডার্ন যেভাবে টাইমের হিসেব করেছে, এখন আর টাইম ওইভাবে কাজ করে না। যে আপনি বাস করছেন একটা ইনস্ট্যান্ট টাইমে, যে মুহূর্তের সময়, মানে আগে যেমন সময় অপেক্ষা করছি, সময় যাচ্ছে, এই যে প্রসেসগুলো, টাইম তো আমরা ইংরেজি সায়েন্সে আমরা জানি যে টাইমের স্পেসের মতো করে, টাইম আর স্পেস একই জিনিস, এবং টাইমও নানাভাবে বাঁকা হয়, চোরা হয়, কমে বাড়ে, টাইম নানা রকমের। তো এই যে কিন্তু মডার্নিটি এক ধরনের টাইম কল্পনা করেছে, যেটা প্রোগ্রেসিভ টাইম। সেই টাইমটাও কিন্তু এখন আপনি যখন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়া ব্যবহার করেন, দেখবেন যে টাইমের ইয়েটা কমে গেছে, কারণ আপনার টাইম, আপনি যে কোনো দেশের সাথে, যে মানুষের সাথে কথা বলছেন, যেভাবে বিভিন্ন টাইমের সাথে আপনি কানেক্ট করতেছেন, কিংবা যে ধরনের টাইমকে কনস্ট্রাক্ট করতেছেন উইথ ইউর ইমেজ, তো সেগুলো আগের সময়গুলোর সাথে মেলে না, ফলে আমরা একটা ভিন্ন সময় বাস করছি। ডিজিটালাইজেশনের প্রসেসটাকে আসলে এটা একটা মানে বিগ শিফট আমরা বলতে পারি, যে মূলত এটা বড় রকমের একটা এপিস্টেমিক এবং সাইকিক শিফট ঘটিয়ে দিচ্ছে মানুষের জীবনে। আমার কাছে অ্যানালগ মানুষ ইউজুয়ালি অ্যানালগ, মানে মানুষের থিঙ্কিং প্যাটার্ন মূলত অ্যানালগ, কিন্তু সে এসে এখন উপস্থিত হয়েছে ডিজিটাল ফরম্যাটে। এবং আমাদের ব্রেনের সাথে কম্পিউটারের বাইনারি কোডের মেলে, এবং ওইখানেই তার ফাংশন মানে ডিজিটালাইজেশনের। এবং ফলে হচ্ছে ডিজিটালাইজেশন যেভাবে আপনার যে অথেন্টিসিটির কোশ্চেনটাকে ক্রিটিক করতে শুরু করে, যে কারণ কোনো কিছু আর ডিজিটালি অথেন্টিক থাকতে পারছে না, কারণ নানাভাবে তার যোগ বিয়োগ প্লাস মাইনাস এবং ট্রান্সফার করার সুযোগ করে দেয়। ফলে অ্যানালগ টাইম, যে টাইমের মধ্যে মডার্নিটির জার্নিটা এতদিন ছিল, এবং ডিজিটাল টাইমের যে জার্নি, এই দুইটা একদম ভিন্ন জার্নি। এটা একটা ভিন্ন সময়, যে যা টাইমের সাথে আমরা এখনও ঠিক অভ্যস্ত না, কিন্তু অভ্যস্ত হয়ে উঠতেছি। তো এই যে ডিজিটাল টাইম, এই ডিজিটালাইজেশন
যে আপনার একটা কিছু আছে এবং নাই, ডিজিটালি সব আছে এবং নাই, উপস্থিত এবং অনুপস্থিত যে কোশ্চেনটা তৈরি করছে, এবং তার যে মানে আমার ব্রেইনের সাথে তার যে রিলেশন তৈরি করছে, এটা আসলে এখনো অনেক ফিলসফার এই জায়গাগুলো নিয়ে খুব ভাবছে, এবং তারা এইভাবে ভাবছে যে এটা আহ, মানে একটা ভিন্ন ধরনের হিউম্যান কন্ডিশন তৈরি করবে, যেটা হলো যে আপনার যে মডার্ন হিউম্যান কন্ডিশনের সাথে যার একটা বিস্তর আকাশ পাতাল ফারাক তৈরি হয়ে যাচ্ছে এই সময়ে। এবং আমরা দেখতে পাবো যে ভিজুয়ালের গুরুত্ব আগে থেকেই ছিল, ইমেজ, যে ইমেজ খুব গুরুত্বপূর্ণ, যে আল্লাহ যেমন তার ইমেজে মানুষকে তৈরি করে, হ্যাঁ, তো ইমেজ খুব গুরুত্বপূর্ণ, যে শব্দগুলো তো ইমেজ তৈরি করে, মানে ইমেজ সবখানে গুরুত্বপূর্ণ, ভিজুয়াল ইমেজও হতে পারে, অন্য অনেক ইমেজও হতে পারে, যে আমি লিখেও একটা ইমেজ তৈরি করতে পারি, তো ভিজুয়ালিটির গুরুত্বটা অন্যখানে। যে ভিজুয়ালিটি কি করে, যে ইমেজ তো আমি নানাভাবেই তৈরি করতে পারি, কিন্তু ভিজুয়ালিটির গুরুত্ব এখানে যে ভিজুয়ালিটিতে আপনার, যদি থিওরিটিক্যালি বলি, যে এটা হলো যে আপনার এই সাইন চিহ্নটা, ভিজুয়ালিটির চিহ্নটা হলো যে আপনার আইকনিক চিহ্ন, ইন্ডেক্সিক্যাল চিহ্ন হচ্ছে লেখা, যেটা হলো যে আপনার ওই লেখা পড়ে পাখি বললে আপনি পাখি শব্দ দিয়ে তারপর পাখি কল্পনা করতেছে, কিন্তু পাখির একটা ছবি দিলে আপনি সরাসরি পাখিটাই দেখতে পাচ্ছেন, ফলে আপনার এটার 2 ডাইমেনশনাল মানে ভিজুয়াল, এবং এটা ওটা 1 ডাইমেনশনাল। তো এখন এই যে ভিজুয়াল ইমেজের কনস্ট্রাকশন, এই ভিজুয়াল ইমেজের এজেন্সি খুব ইম্পর্ট্যান্ট, যে ভিজুয়াল ইমেজ ভীষণ গুরুত্বপূর্ণ যে আমাদের সাইকিক জগতে, এবং ফ্রয়েডিয়ান চিন্তার জায়গা থেকেও আমরা দেখতে পাবো যে সে বারবার করে বলছে যে আমাদের আনকনশিয়াসের ইমেজ হচ্ছে যেটা হচ্ছে লেটেন্ট ইমেজ, মানে ক্যামেরার ওই তুলনা ফিল্মের নেগেটিভ, এবং কনশিয়াস যা আসে সেটা হচ্ছে পজিটিভ ইমেজ। তো এটা হচ্ছে সাইকোলজিতে সে বলবে যে আনকনশিয়াসটা হচ্ছে আনকনশিয়াস, আমাদের অচেতন গড়েই ওঠে হলো ইমেজ দিয়ে, এবং সে বলছে যে এটা ফ্রয়েডের চিন্তা। এবং তাহলে কি হচ্ছে যে আমি যেমন আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নে আসলে ইমেজ দেখেন, তো ইমেজের এজেন্সিটা আনকনশিয়াসে। এবং খুব ইন্টারেস্টিংলি আপনার জার্মানির আপনার ওয়াল্টার বেঞ্জামিন, সে খুব ইন্টারেস্টিং কথা বলছে, যে যে সে বলছে যে ফ্রয়েড যেভাবে আনকনশিয়াসে এবং ইমেজের উপস্থিতি দেখতে পেয়েছিল, যে সে যে আনকনশিয়াস আবিষ্কার করতে পেরেছিল, সে বলতেছে যে দেয়ার ইজ অ্যানাদার আনকনশিয়াস, সেটা বলছে যে অপটিক্যাল আনকনশিয়াস, চোখে এই যে দেখার আনকনশিয়াস কিরকম, যে ক্যামেরা চোখ যা যা দেখে, ধরেন ইভেন আমি যে দেখাই যে তাকিয়ে আছে, আমি হয়তো এটা দেখছি, আশেপাশে তো অনেক কিছু আছে, ওইগুলো কিন্তু সব স্টোর হচ্ছে আমার এই যে মানে রেটিনার ভিতর দিয়ে স্টোর হচ্ছে। তো ক্যামেরা এইভাবে একটা অপটিক্যাল, তার একটা অপটিক্যাল আনকনশিয়াস আছে। ইমেজের গুরুত্বটা এখানে, যে তার সে আমাদের ইমেজ যেটা আমরা তৈরি করছি ক্যামেরা দিয়ে কিংবা ডিজিটালি করি আর যেভাবে করি, তার একটা আনকনশিয়াস ইম্প্যাক্ট আমার উপরে পড়ে। তো এগুলো হচ্ছে থিওরিটিক্যাল নানা রকমের আলোচনা চলছে, যে ইমেজের এজেন্সি কোথায়। এবং এইখানে যদি দেখি আমরা আমরা যেটা বলতে পারি, যে যেমন ধরেন যে যারা হিউম্যান সায়েন্সে কাজ করে, হিউম্যান সায়েন্সের গবেষকরা যারা আছে, যারা চিন্তকরা আছে, তারা বলতেছে যে আমরা স্টাডির ক্ষেত্রে, সোসাইটি গবেষণার ক্ষেত্রে 3 ধরনের বাঁক বদল করেছি। একটা তারা বলছে লিঙ্গুইস্টিক টার্ম, যেটা 20-এর দশকে যখন অ্যানথ্রোপোলজিতে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি নামে ডিসিপ্লিন তৈরি হচ্ছে, এবং বলা হচ্ছে যে লিঙ্গুইস্টিক টার্মে কি, যে ভাষা খুব কেন্দ্রীয়। 50 এসে আমরা বললাম যে না, একটা কালচারাল টার্ন ঘটেছে, কারণ মানুষ তো কালচারাল অ্যানিমেল, এর ফলে কালচার স্টাডি না করলে সোসাইটি স্টাডি করা যাবে না, ফলে সেটাকে আমরা বলছি কালচারাল টার্ন। এবং এই তাত্ত্বিকরাই পরবর্তী সময় এসে তারা বলছে যে আমরা একটা ভিজুয়াল টার্নের জায়গায় এসে বলছি, যেটাকে আমরা যে পিক্টোরিয়াল টার্ন বা ভিজুয়াল টার্ন, যে ভিজুয়াল 90-এর দশক থেকে যে ডিজিটালাইজেশন ঘটলো, এই যে ক্যামেরার ইমেজের প্রোডাকশন, রিপ্রোডাকশন এবং সার্কুলেশন, এটা এত বেড়ে গেল, এবং সোসাইটি, যে কোনো সোসাইটিকে স্টাডি করতে হলে আপনার ভিজুয়াল ছাড়া সম্ভব না। তো ফলে হচ্ছে যে সোসাইটি স্যাচুরেটেড উইথ ভিজুয়াল, এবং এই ভিজুয়ালকে আপনি কিভাবে এর মধ্য দিয়ে, ফলে আপনার জীবনকে গাইড করবে ভিজুয়াল। এখন এর ভিতর দিয়ে আপনার পলিটিক্সটা কীভাবে তৈরি করবেন, দ্যাটস এ অ্যানাদার কাইন্ড অফ পলিটিক্স অফ দ্য ভিজুয়াল, যেটা করা প্রয়োজন, যে কিভাবে আমি এই পলিটিক্সটা করব। এবং ধরেন যে ভিজুয়ালের, ডিজিটালের সাথে ভিজুয়ালের সম্পর্ক যদি আমরা দেখি, যে অ্যানালগ যুগ যখন ছিল, তখন কিন্তু ভিজুয়ালের একটা মেটেরিয়াল ট্রেস আছে, যে যেখানে অসংখ্য ছবি দেখা যাচ্ছে, মানে এটা একটা মেটেরিয়াল ট্রেস আছে।
যে মেটেরিয়ালে এটা আপনার প্রডিউস করতেছে, কিন্তু নেগেটিভের উপরেও সেটা কিন্তু একটা মেটেরিয়ালের উপরে, তার ইঙ্ক আছে, কালি আছে, তারপরে সারফেস আছে, তার উপর ভিজুয়ালটা আছে। কিন্তু ডিজিটালে তাও নাই কিন্তু। মানে মানে আপনার কল্পনা যেভাবে কাজ করে এখন, তাহলে ডিজিটাল ইমেজ সেইভাবে কাজ করা শুরু করেছে, যে ওই ভিজুয়ালটা আছে এবং নাই, যে তার কয়েকটা ডট ডট হয়ে আছে হয়তো, মানে স্টোর করার কোনো জায়গা লাগছে না, কিছু লাগছে না, এবং যে কোনো সময় আপনি ডিলিট করতে পারেন, হারিয়ে যেতে পারে, কিছুই না, কিছুই নাই, আপনি বলে ফেলতে পারেন কিছুই নাই, তাই না? যেমন ধরেন যে আমি ওই যে অনেকগুলো চ্যাট অপশন আছে যেখানে কি বলে যেন 5 সেকেন্ড থাকবে, 10 সেকেন্ড থাকবে, তারপর ভ্যানিশ হয়ে যাবে। তো ওই যে আছে এবং নাই হয়ে যাচ্ছে, ভিজুয়ালের উপস্থিতি এখন ওরকম একটা জায়গায় এসে পৌঁছেছে। ফলে আমার ধারণা যে মানুষের এই সময়ের মানুষ, তার যে অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে, ভিজুয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড ভিজুয়াল প্র্যাকটিসের মধ্যে সে বসবাস করছে, সেটা একটা বিগ শিফট, যেটা 90s ছিল না। 90s পরের যে জেনারেশনগুলো বেড়ে উঠছে, এবং 90s পরে মানে যেভাবে পলিটিক্স এবং অন্য কিছু ঘটবে, দেখবেন যে আজকে কেন ডিল করতে পারছে না অটোক্রেসিকে সারা পৃথিবীতে, তার তার প্রধান কারণ হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজগুলো ডিল করা, এবং সেটার মধ্যে যে পলিটিক্স মেক করতে আমরা পাচ্ছি না। যেমন 60s আপনার ফরাসি একজন তাত্ত্বিক একটা লেখা লিখছিল যে সোসাইটি অফ স্পেকটাকল, মানে স্পেকটাকল মানে হচ্ছে বিশাল একটা কিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, স্পেকটাকল। তো সেই সোসাইটি অফ স্পেকটাকলের সে 60s কল্পনা করতে পারছে, মানে 1960-এর দশকে, এবং এই তত্ত্ব সমাজতাত্ত্বিকরা বহুভাবে পরে ব্যবহার করেছে, এবং 90s পরে এর ব্যবহার আরও বেড়েছে, যে আজকের যে স্পেকটাকল, মিডিয়া স্পেকটাকল তৈরি হচ্ছে, যে আপনি দেখবেন যে কোনো আন্দোলন, মুভমেন্ট সব কিছু থামিয়ে দিতে পারে স্পেকটাকল দিয়ে। যে ধরেন যে হলি আর্টিজানে যে ছেলেগুলো গেল, সেই ছেলেগুলো শুধু খুন করে না, খুন করাটা তাদের প্রধান উদ্দেশ্য না। হ্যাঁ, খুন করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার ভিজুয়াল প্রোডাকশন এবং সার্কুলেশন, যেটার সাথে সাথে উইদিন হাফ অ্যান আওয়ার তারা 10 জনকে 20 জনকে খুন করেছে, সেই ছবি সহ আমাকে সেই ছবি প্রডিউস হচ্ছে, এবং সারা পৃথিবীর CNN সহ সকল কালে সার্কুলেট হচ্ছে। ইমেজ প্রোডাকশন এবং সার্কুলেশন এই জায়গাটা তৈরি করে, এবং ইমেজের ভীতিটাও এখানে যে 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 স্পেকটাকল তৈরি করা হচ্ছে এবং স্পেকটাকলের পলিটিক্স চলতেছে, সেইখানে যে প্রো পিপুল পলিটিক্সটা আমি কী করবো, কীভাবে ভিজুয়ালকে ভাববো এবং কীভাবে প্রো পিপুল একটা ইমেজ পলিটিক্স তৈরি করতে পারি, সেটা বোধহয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন ইমেজের, যেমন ইমাজিনেশন শব্দটার মধ্যে, যেমন ধরেন যে ইমেজ এবং নেশন, আমি বলি যে ইমেজের মধ্যে দুইটা জিনিস আছে, ইমেজ আছে এবং নেশনও আছে। তো ইমাজিনেশন, হ্যাঁ, তো নেশনের কল্পনা এই ইমেজের মধ্যে দিয়ে, তো কোন ইমেজ দিয়ে আমার নেশনটা কল্পিত হবে, কমিউনিটি কল্পিত হবে। ফলে ওইখানে মানে ভীষণ, শুধুমাত্র বঙ্গবন্ধুর ইমেজ দিয়ে তো নেশন কল্পিত হতে পারে না। নেশন তো একটা বড় বডি, একটা সিঙ্গেল পার্সোনাল বডি না, তাই না? কিন্তু দেখেন যে ইমেজের কনস্ট্রাকশন যেভাবে হচ্ছে, যে নেশন বাঙালি জাতি কিংবা বাংলাদেশের যে বাঙালি কল্পনা, বাংলাদেশের যে জাতি বাঙালি জাতি, এবং বঙ্গবন্ধু সিনোনিমাস হয়ে উঠতেছে, এবং সেটাকে একটা সার্টেন পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে ফেলা হচ্ছে। এই পলিটিক্সটা আপনি কীভাবে আনডান করবেন, কীভাবে একটা নেশনকে সবার জন্য ভাবতে পারবেন, আলাদা রকমের পলিটিক্স, এবং সেগুলোও এই ভিজুয়ালের জায়গা আমার কাছে মনে হয়, যেটা এখন ডাইভার্সিটির দিকে যাচ্ছে এবং হাইব্রিড, আলাদা রকমের পলিটিক্স, এবং সেগুলোও এই ভিজুয়ালের জায়গা আমার কাছে মনে হয়। তো ভিজুয়ালাইজেশনের একটা এখন বড় একটা জায়গা হচ্ছে আমাদের বিজ্ঞাপন এবং চলচ্চিত্র। তো এই যে এটা কেন্দ্র করে যে বিশ্ব ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে আপনার চিন্তা এবং ভাবনা? আচ্ছা, এটা এই প্রশ্নের উত্তর আমি বরং আমার মানে রিসেন্ট একটা রিসার্চের জায়গা থেকে ভাবছিলাম, যে সেখান থেকে বলি যে হ্যাঁ, যে ভিজুয়ালাইজেশন বিজ্ঞাপনের জায়গায়, যেমন বিজ্ঞাপনের সবচেয়ে বেশি ইনভেস্ট করে তারা সাইকোলজিক্যাল অ্যানালাইসিসে, যে কীভাবে মানুষের আদিম ডিজায়ারগুলোকে উস্কে দেওয়া যায়, গ্রিড, এই যে বাসনা, যেগুলো দেশে বাজারে পণ্য কিনবে, হ্যাঁ, তো তাদের এই গবেষণাগুলো তারা ব্যবহার করে, এবং সেই ক্ষেত্রে ভিজুয়ালের ডিজায়ার তৈরি করার মতো ভিজুয়াল তারা নতুন প্রডিউস করে। কিন্তু সিনেমার ফাংশন তা না। সিনেমার যদি আমরা কমার্শিয়াল সিনেমার কথা ভাবি, যেটা আসলে হলিউড কিংবা বলিউড কিংবা তার মডেলে গড়ে ওঠা যায় পৃথিবীতে যে সিনেমা ইন্ডাস্ট্রি, সিনেমা তো সেটা না।
তাই না? সেটা তো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি। হ্যাঁ, যে যে মিউজিক ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝায়, আর মিউজিক এক জিনিস না। তো এখন এই সিনেমার যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, তার যে কমার্শিয়াল প্রোডাকশন, সেটাকে আমরা একভাবে ভাবতে পারি, কিন্তু অ্যাজ এ সিনেমা তার ফাংশন কি মানুষের জীবনে, সোসাইটিতে, তাহলে তার তার আলাদা জায়গা থেকে ভাবতে হবে। সেখানে বরং সিনেমা অনেক বেশি পিপুলের কাছে চলে আসে, যদি আমি সিনেমাকে অ্যাজ এ ফর্ম অফ আর্ট ভাবি। হ্যাঁ, কিন্তু যে সে যেহেতু অ্যাজ এ ফর্ম অফ আর্ট থাকতে পারে না, তার ইনভেস্টমেন্টের কারণে তার বিজনেসও ভাবতে হয়। ফলে আমাদের আসলে দরকার হয়ে পড়ে দুই দিক থেকেই ভাবা। আমি আজকে যেখান থেকে ভাবছি যে আফটার ডিজিটালাইজেশন, যদি আমরা ভাবি যে সিনেমার সম্ভাবনা কি, কিংবা সেই সিনেমাকে আমরা কিভাবে দেখব, এখানে ধরেন যে আমাদের দেশে যদি আমি সিনেমার ভিউইং প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা একটা বড় রূপান্তর ঘটেছে, সেটা হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মের আবির্ভাব। আপনি দেখবেন যে এখন ওটিটিতে যে রকমের কন্টেন্ট রিলিজ হচ্ছে, এবং সেই কন্টেন্টের কাছে কম্পিট করে পারছে না। হলিউড প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, বলিউড বন্ধ হয়ে যাচ্ছে, ঢাকা ইন্ডাস্ট্রি নাই, গ্লোবালি মোস্টলি তাই। কিন্তু তাতে কি সিনেমা বন্ধ হয়ে যাবে? সিনেমা বন্ধ হবে না। এই ইন্ডাস্ট্রিটা আর থাকবে না, যে ইন্ডাস্ট্রিটা পাবলিক এন্টারটেনমেন্ট বিক্রি করে পয়সা নিত। ওই জায়গাটা দখল করছে আপনার ওটিটি প্ল্যাটফর্মগুলো। কারণ হলো যে আমার কাছে যেটা মনে হয় যে মানুষের অভ্যাসের একটা বড় রূপান্তর ঘটেছে। সেটা হলো যে সে এই যে মোবাইল ফোন স্ক্রল করা, শুয়ে শুয়ে একটু ভিডিও দেখা, একটু কিছু দেখা, এই যে অভ্যাসটা, প্রাইভেট এন্টারটেনমেন্ট, আমি এটাকে বলছি যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রাইভেট এন্টারটেনমেন্ট, যে ওটিটি প্ল্যাটফর্ম মানুষের এই যে এখন ইকোনমিক ক্রাইসিসের কারণে যেটা ঘটেছে, যে মানুষের জীবনে আসলে সময় নেই, প্রতিটা মানুষকে সারাদিন দৌড়াতে হচ্ছে, এবং তারপরে সে কারোর সাথে কথা বলতে চাচ্ছে না, সে নিজের একটু এন্টারটেনমেন্ট চাচ্ছে, এবং সেই এন্টারটেনমেন্টটা পূরণ করছে ওটিটি, মানে বিভিন্ন ওটিটির কন্টেন্টগুলো তৈরিও করা হচ্ছে ওই রকম করে, যেটা হলো যে তার একদম প্রাইভেট এবং পার্সোনাল এন্টারটেনমেন্ট ঘটে, এবং একা একা সে দেখে, নির্জনে একা একা দেখে, বিছানায় শুয়ে শুয়ে দেখে, গাড়িতে বসে বসে দেখে, মানে ইন্ডিভিজুয়াল এন্টারটেনমেন্ট। কিন্তু মানুষ তো শুধুমাত্র একা একা থাকে না, তার সপ্তাহে 2 সপ্তাহে তার একটু আড্ডা দিতে হয়, ইচ্ছে করে দল বেঁধে কোথাও যেতে ইচ্ছে করে। ফলে থিয়েটারও গড়ে উঠছে, এবং থিয়েটার দেখবেন যে বাংলাদেশে আবার গড়ে উঠতে শুরু করবে। আগের সিনেমা ইন্ডাস্ট্রি থাকছে না, এবং সেই থিয়েটারে সিনেমা চলবে, যেটা বিগ স্ক্রিন, এবং সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পাবলিক। আমরা সোশ্যালি আমাদের সোশ্যাল চাহিদা আছে, এবং পাবলিক প্লেসে যাওয়ার চাহিদা আছে। এই প্ল্যাটফর্মগুলো সেই চাহিদা পূরণ করবে। ফলে যে সিনেমার সম্ভাবনা দুই রকমের, মানে সিনেমা না বলে আমরা যদি এটাকে ভিজুয়ালের বলি, ভিজুয়াল কন্টেন্টের সম্ভাবনা, যে একদিকে হচ্ছে পাবলিক এবং সোশ্যাল কন্টেন্ট তৈরি হবে, যেটা এরকম জায়গায় চলবে, এবং আরেকটা হলো যে ওটিটিতে প্রচুর প্রোডাকশন হবে। এবং এটা হলো যে বলা যায় যে সিনেমা ইন্ডাস্ট্রি, ওই যে বলছিলাম যে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি, সেটা আর থাকবে না, যেটা হলিউড বলিউড কেন্দ্রিক যে ইন্ডাস্ট্রিটা ছিল, এই ইন্ডাস্ট্রি থাকবে না। কিন্তু নতুন ধরনের প্র্যাকটিস শুরু হবে, যে প্র্যাকটিসে সিনেমা তৈরি হবে, এবং তার একটা মার্কেট সার্কুলেশন, এই সব কিছু থাকবে, এবং ওটিটি থাকবে, এবং এখানে সিনেমার একটা বড় সম্ভাবনার জায়গা, এবং চ্যালেঞ্জেরও জায়গা বটে। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনায় যাই। বিশ্বায়নের এই নব্য উদারবাদী অর্থনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা কি হতে পারে, বা কেমন, আপনি সেটাকে কিভাবে দেখেন? একটা মানে বিশ্বায়নের পরিস্থিতি তো আছে, যে বিশ্বায়নের ফলে যেটা ঘটেছে যে একটা বড়, ইনফ্যাক্ট বিশ্বায়নের প্রসেসটা যেটা আমরা 90 দেখি যে হিউজ এক্সিলারেশন, বিশ্বায়নের প্রক্রিয়াটা অনেক আগে থেকে ছিল, যে কালচারাল প্রোডাক্টগুলো হলিউডের সিনেমা আমরা এখানে পেতাম, থেকে শুরু করে অনেক প্রোডাক্টও পেতাম, মানে বিশ্বায়ন ইনওয়েজ ছিল, যে অনেক আগে থেকেই বিশ্বায়ন ছিল, কিন্তু বিশ্বায়নের যে গতি এবং যে প্রবাহ এবং যে ধরন 90-এর পরে থেকে আমরা দেখি, সেটা ছিল না। এইটা ঘটেছে হচ্ছে ডিজিটালাইজেশন এবং অন্যান্য কারণে, এবং এইটার ফলটা হলো যে বিগ কর্পোরেশন, যেটা মিডিয়া হাউসগুলো, কংগ্লোমারেটসগুলো, গ্লোবালি তারা আরো বেশি পাওয়ারফুল হয়েছে। এটা একটা দিক। একই সাথে দেখবেন যে প্রফিটের চাপ বেড়েছে, এবং যেটা হলো যে নিউজ চাহিদা, যেটা কি নিউজ চাহিদা বা এন্টারটেইনমেন্ট চাহিদা, যেটা মানুষ ইউজুয়ালি আগে সিনেমার প্রেক্ষাগৃহ কিংবা নিউজের জন্য টেলিভিশন, রেডিও অথবা নিউজ পেপার, এইগুলো ব্যবহার করত, এইখানে ডাইভার্সিটি এসেছে, যে ফলে হচ্ছে কি যে এবং দেখবেন যে শিফট করেছে ট্রেডিশনাল মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এরা
শিফট করতেছে অনলাইন প্ল্যাটফর্মে। তাদের সোশ্যাল মিডিয়াতে পেজ থাকছে, তাদের নিজস্ব ওয়েবসাইট থাকছে, এবং একই রকমের কন্টেন্ট তারা আর করছে না। তারাও আজকাল আর নিউজ বলতেছে না, এগুলো সব কন্টেন্ট হয়ে যাচ্ছে। তো ফলে আমরা দেখতে পাবো যে যেটাগুলো আমরা গণমাধ্যম বলি, যদিও সেটাকে গণমাধ্যম বলা ঠিক না, যদি আমরা মিডিয়াই বলা যথার্থ মনে হয়। তো এই জায়গায় একটা বড় রকমের চ্যালেঞ্জ তৈরি হয়েছে যে নিউজ এজেন্সি সোর্সের ক্ষেত্রে কী ধরনের নিউজ মানুষ রিসিভ করবে, কিংবা মানুষ যেভাবে চ্যালেঞ্জ করতে পারে। যে আগে যে গণমাধ্যম যেটা দিচ্ছে আপনি ফিডব্যাক দিতে পারছেন না, কিন্তু যেটা হচ্ছে যে এখন আপনি দেখবেন যে পত্রিকা একটা রিপোর্ট হলো, নিচেই হাজার হাজার, যদি আপনি ভুলভাল রিপোর্ট করেন, হাজার হাজার রিপোর্ট হচ্ছে, প্রোটেস্ট হচ্ছে, এবং দেখা যাচ্ছে ও নিউজটা সরিয়ে ফেলছে বা রিভাইজ করছে, এডিট করছে। এই ঘটনাগুলো ঘটছে। এইটাতে ফলে কি হচ্ছে যে যেটাকে আমরা ট্রেডিশনালি বলতাম ম্যাস কমিউনিকেশন, ম্যাস মিডিয়া, সেই ম্যাস কমিউনিকেশন যেটা সেন্টার থেকে সবার কাছে একসাথে যোগাযোগ করা হচ্ছে, ওইটা আর থাকছে না। কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন নড এর উপস্থিতিতে সেটা যেটা করছে যে ম্যানুয়াল ক্যাস্টালস নামের একজন তার, সে বলতেছে এইটা হলো যে সেলফ ম্যাস কমিউনিকেশন, মানে যে ম্যাস সেলফ কমিউনিকেশন। ম্যাস কমিউনিকেশন একটা আছে, বটে ম্যাস মিডিয়া আছে, মাঝে একটা সেলফ আছে আপনি, এবং কমিউনিকেশনটা ঘটছে। কারণ আপনি ইনস্ট্যান্টলি ফিডব্যাক দিচ্ছেন, বা ধরেন যে প্রথম আলো একটা রিপোর্ট করলো, ওই রিপোর্টের কাউন্টার ইনফরমেশন দিয়ে আপনি সেটা ফেসবুকে শেয়ার করে দিলেন, মানে ম্যাস কমিউনিকেশন যে এজেন্সি কর্তৃত্ব ছিল সেটা আর থাকলো না। আপনার কথাটাই হয়তো তখন স্ট্যান্ড করে গেল যে প্রথম আলো এই ভুল রিপোর্ট করেছে, এটার চ্যালেঞ্জ এটা, ওইটাই দেখা গেলো সারা দেশে সার্কুলেট হতে শুরু করলো ওই এজেন্সি। ফলে ম্যাস মিডিয়ার আগের যে রোল ছিল লিবারেল চিন্তার জায়গায়, যে ম্যাস মিডিয়া এন্টারটেইন করবে, এডুকেট করবে, প্রপার তথ্য দেবে, যেটাকে আমরা বলি বস্তুনিষ্ঠ তথ্য দেবে, সেই সব জায়গা থেকে মিডিয়াকে সরে আসতে হয়েছে। এবং মিডিয়ার জার্নালিজমও আপনার, যেটাকে আমরা জার্নালিজম অ্যাজ এ প্রফেশন যেভাবে ভেবেছিলাম, সেখান থেকেও তাকে সরে আসতে হচ্ছে। কারণ হচ্ছে জার্নালিজম করারও অসংখ্য এভিনিউ তৈরি হচ্ছে। জার্নালিজম যেমন ইউটিউবে অনেকেই জার্নালিজম করছে, নিজের শো পেজে করছে, যে এবং কি হচ্ছে যে এই যে সিভিক জার্নালিজম কিংবা পিপলস জার্নালিজমের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ফলে জার্নালিজম অ্যাজ এ ফর্ম সেটা থাকবে না। ইন এ ওয়ে আপনি বলতে পারেন সিনেমাও যে আমরা ওই যে একটা সার্টেন লেন্থের সিনেমা, একটা স্টোরিজ সিনেমা, ওটাও আর থাকবে না। যে মানে এইগুলো একটা বড় রকমের চ্যালেঞ্জ এবং রূপান্তরের মধ্যে আছে। আমরা জানি না যে নতুন ধরনের সাংবাদিকতা কি হবে, কিন্তু এটা জানি যে আগের যে সাংবাদিকতা, গত 200 বছরের যে সাংবাদিকতা প্র্যাকটিস ছিল ম্যাস মিডিয়ার মাধ্যমে, সেই প্র্যাকটিসের জায়গায় আর থাকবে না। এটা ভিন্ন রকমের শেপ পাবে, ভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করবে, এবং ভিন্ন ধরনের আকাঙ্ক্ষা তৈরি করবে মানুষের মধ্যে। কারণ জার্নালিজমের আগের যে ধরনের চাহিদার কথা বলা হতো, যে পিপুল এগুলো জানতে চায়, মানুষ দেখা যাচ্ছে ওগুলো জানতে চায় না, তারা অন্য কিছু জানতে চায়, হয়তো সেটা জানার জন্য অন্য পথও খুঁজে দিচ্ছে। সেটা আমরা নিয়মিত দেখতে পাচ্ছি। ফলে ম্যাস মিডিয়ার রোল কি হয়েছে, যে ম্যাস মিডিয়ার এইখানে এসে একটা এই যে চ্যালেঞ্জে পড়েছে, ইকোনমিক ক্রাইসিসে পড়েছে, এবং তারপরে কি হয়েছে, সে আরও বেশি করে কর্পোরেট হাউসগুলোর সাবঅর্ডিনেট হয়েছে এবং তাদের পারপাস সার্ভ করার চেষ্টা করছে। আজকে ধরেন বাংলাদেশে একটা মিডিয়া নাই নিয়ে, যেটা হচ্ছে সরকারের সমালোচনা করতে পারে, একটা মিডিয়া নাই যে একটা কর্পোরেট হাউসের নিয়ন্ত্রণের বাইরে কথা বলতে পারে। কেন নাই? কারণ হলো যে আগের যে লিবার্টির স্পেসগুলো ছিল, ম্যাস মিডিয়া সেগুলো হারিয়ে ফেলছে, এইসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে। ফলে সম্ভাবনা হচ্ছে এখন নতুন একটা ধরনের ম্যাস মিডিয়া এবং ম্যাস মিডিয়ার ফাংশন কিংবা ম্যাস মিডিয়ার ভূমিকা নতুন করে ভাবা। এখন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেইগুলো মূলধারার যে সংবাদ এবং তার যে গতি প্রকৃতি, সেগুলোকে অনেকখানি মানে নির্ধারণ করে দিচ্ছে। এটা ইনওয়ে আমি আসলে পজিটিভলি দেখি কি জানেন, যে যেটা হলো যে মেইন স্ট্রিম মিডিয়া সবসময় আমরা যেটা বলি যে সেটা মেইন স্ট্রিম মিডিয়া বেশিরভাগ সময় যেটা করে, আমি মূলধারা সাংবাদিকতা বলি, যে মূলধারা বেশিরভাগ সময় আসলে পিআর ফাংশন প্লে করে, মানে বিভিন্ন ক্ষমতা গোষ্ঠীর পিআর ফাংশন প্লে করে, এবং দেখা যায় তারা যুদ্ধ বাধায়, এবং দেখা যায় তারা হচ্ছে ডমিনেন্ট এলিট গ্রুপগুলোর স্বার্থ রক্ষা করে। হ্যাঁ, এটা হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে, এবং এই প্রক্রিয়াটা নিয়মিত বেড়েছে। তো পিপুলের স্বার্থ কিভাবে সংরক্ষিত হবে, এবং সেটা নিশ্চয়ই ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া না, কারণ এটাও আর একটা বিগ কর্পোরেশন। কিন্তু কথা হলো যে মানুষের সামনে
এখন অপশন তৈরি হচ্ছে যে অল্টারনেটিভ জার্নালিজম করা, অল্টারনেটিভলি একটা ইস্যুকে অ্যাড্রেস করার, অল্টারনেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখা এবং সেটাকে মানে পাবলিক করে তোলার। কারণ আপনি যে কোনো ইন্ডিভিজুয়াল কন্টেন্টই আপনার মোবাইল ফোন ক্যামেরা হাতে থাকার কারণে আপনি যে কোনো সময় একটা স্টোরি বানিয়ে ফেলতে পারেন এবং সেটা সার্কুলেট করতে পারেন। ওই ট্যালেন্ট থাকলে, ওই 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 ট্রেনিং থাকলে আপনি যে কোনো জায়গা থেকে জার্নালিজমটা করে ফেলতে পারেন। এবং এটার সুবিধা হচ্ছে যে ইন এ ওয়ে যত বেশি করে মানুষ এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করবে এবং যত বেশি করে মানুষ এইগুলো প্রশ্ন করতে শিখে যাবে, তত করে আপনার মনে হয় যে একটা ডেমোক্রেটিক পসিবিলিটি তৈরি হবে। এখনও সেটা নাই। যখনই আপনি যাচ্ছেন, যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া একটা সার্ভিলেন্স মেকানিজম, আর সবখানে সিসি ক্যামেরা তো আছেই, পুলিশ আছে, গোয়েন্দা আছে, এই সব কিছু মিলিয়ে মানুষকে দমিয়ে রেখেছে। কিন্তু যে টেকনোলজিগুলো আসছে, যে ধরনের চিন্তার প্রবাহের মধ্যে আপনি এখন আছেন, যে আপনার চিন্তা তথ্য কালেক্ট করার সোর্স বেড়ে যাচ্ছে, আপনি কোনো একটা ইনফরমেশন আপনার কনফিউশন হচ্ছে, আপনি চেক করতে পারছেন, অল্টারনেটিভ অনেকগুলো এভিনিউ পাচ্ছেন। যে আমি শুধু এশিয়ানে বসে দেখছিলাম ওয়াশিংটন পোস্টে কি রিপোর্ট হয়েছিল দেখেনি, অমুক জায়গায় কি রিপোর্ট হয়েছে দেখেনি, এবং এগুলোর বাইরেও আরও অনেক অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আছে যেখান থেকে দেখে নিতে পারছি। এটা আগে ছিল না। ফলে হচ্ছে যে চিন্তার জগতে একটা বড় রকমের রূপান্তর আমার ধারণা আসছে, এবং সেইটা পজিটিভ আমার কাছে। এবং এটা জার্নালিজমের ক্ষেত্রেও তাই আমার কাছে মনে হয় যে এখন সে সবচেয়ে লোর জার্নালিজম করছে, নিকৃষ্ট জার্নালিজম এখন চলছে সারা পৃথিবীতে, বাংলাদেশে তো বটে। কিন্তু এটা হলো যে এটা ধ্বংসের লক্ষ্য, আর ধ্বংস মানে হচ্ছে একটা নতুন সম্ভাবনা তৈরি হবে, সেইখানে আমি আশাবাদী। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এবার একটা বিষয়ে জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তক হিসেবে কাজ করছেন। এই যাত্রাপথটি কেমন ছিল এবং ভবিষ্যতের কি কি চ্যালেঞ্জগুলো আপনি আসলে দেখতে পান? এটার পাশাপাশি এটার সাথেই আসলে সম্পৃক্ত যে আপনি যে মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা আপনার ফেস করতে হচ্ছে সবসময় বা করতে হয়? এটা ধরেন যে আমরা যদি বলি যে আমি কিভাবে আমরা জার্নি শুরু করেছিলাম, ইন এ ওয়ে আমরা কয়েকজন বন্ধু এখানে ফাহমিদ ভাই, সেলিম রেজা নিউটন, ফাহমিদুল হক, সেলিম রেজা নিউটন, গীতিয়ারা নাসরিন, কাবেরী গায়েন, এরকম মানে মিডিয়া স্টাডিজের লোকজন, কিন্তু একই সাথে জাহাঙ্গীরনগরের একটা সার্কেল আছে আমাদের, মানস চৌধুরী, রেহনুমা, স্বাধীন সেন, সাইদ ফেরদৌস, ঢাকা ইউনিভার্সিটি, এবং মানে বিভিন্ন অ্যাক্রস ডিফারেন্ট ইউনিভার্সিটি এবং কালচারাল লেয়ারেও অ্যাক্টিভিজমের জগতে, পলিটিক্সের জগতে অনেক বন্ধুরা আছে। এই সবাই আমরা নানাভাবে চিন্তা করছিলাম 90-এর পরে এসে, যখন কমিউনিজমের পতন ঘটে যাচ্ছে, তারপরে আমরা কিভাবে নতুন করে নতুন আইডিয়া আমরা চিন্তা করবো, নতুনভাবে কিভাবে সমাজকে ভাবা যায়, তখনই আমাদের জার্নিটা শুরু হচ্ছে। আমরা বিচিত্র রকমের পড়ালেখা করছি তখন, এবং আমি শুরু করেছি যেমন মিডিয়া স্টাডিজের এলাকা দিয়ে, কিন্তু আমার কাছে যেটা পরে মনে হলো যে মিডিয়া স্টাডিজ একমাত্র জায়গা না যেখানে, কিংবা ওইটা আমার একমাত্র ক্ষেত্র না। পরে দেখা গেলো যে রিলিজিয়ান, সেকুলারিজম, মডার্নিটি, ফিলসফি, কন্টিনেন্টাল ফিলসফি, এবং কি যে পোস্ট কলোনিয়াল, ডিকলোনিয়াল থিঙ্কিং, এবং আমাদের হিস্ট্রি, যে হিস্ট্রি রাইটিংয়ের প্র্যাকটিস, সেইগুলো কীভাবে নতুন করে ভাবা যায়, কীভাবে, কারণ সেগুলো স্যাটিসফ্যাক্টরি ছিল না আমার কাছে। ফলে এইগুলো নিয়ে আমরা বোঝাপড়া শুরু করি। দেখা যায় যে একটা বড় রকমের রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে দেখেছি। আমার মনে হয় যে আমি যেমন পলিটিক্যাল ইকোনমি দিয়ে আমি যাত্রা শুরু করেছি, কিন্তু পরে এসে থেমেছি কালচার স্টাডিজে, এবং যেখানে মিডিয়া আমার ফোকাসের প্রধান জায়গা ছিল শুরুতে, সেখানে এখন বরং অনেক বেশি করে মডার্ন স্টেট, নেশন, রিলিজিয়ান, স্পিরিচুয়ালিটি, এই কোশ্চেনগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে সেন্ট্রাল কোশ্চেন এগুলো, যেটা হলো যে আপনার এপিস্টিম যেটাকে বলা হয়, যেটা ফুকো যেটাকে বলে যে একটা এপিস্টিমিক ব্রেক। সে বলে যে আধুনিকতা হচ্ছে একটা নিউ এপিস্টিম। সে একটা রিলিজিয়াস ট্রেডিশনের মধ্যে যে রাষ্ট্র এবং সমাজ ছিল, যেখানে মানুষের জগৎকে ভাবা হচ্ছে একটা কসমিক ফোর্সের ভেতরের একটা জগৎ। মানুষের এই জগৎটুকু, তার কর্মতত্ত্ব সেকুলার, কিন্তু দিস সেকুলার টাইম অ্যান্ড স্পেস ইজ সাবঅর্ডিনেট টু অ্যানাদার স্পেস, কসমিক স্পেস। এইভাবে মানে ধর্মীয় জগতের কল্পনা চলছে, কিন্তু সেকুলার হচ্ছে এইখানে এপিস্টিমিক ব্রেকটা ঘটালো, যে সেখানে ব্যক্তি এবং মানুষ হচ্ছে কেন্দ্রে চলে আসলো। যেটা যেমন উপন্যাসে মানুষ হচ্ছে নায়ক, যেটা যে মহাকাব্যগুলো কিংবা সেগুলোতে তো মানুষ নায়ক না।
মানুষকে নিয়ন্ত্রণ করে কোনো না কোনো দেবতা। মহাভারতের সকল ক্যারেক্টারকেও কিংবা ইলিয়াড ওডিসি সবাই নিয়ন্ত্রণ করে কেউ একজন, কিন্তু আধুনিক উপন্যাসে নিয়ন্ত্রণ করে মানুষ, সে নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রণ। তো তো এই যে এপিস্টিম, নতুন এপিস্টিম, সেই নতুন এপিস্টিমের প্রশ্নটাকে যদি আমরা করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় শুধু ওইখানে না, জার্নিটা এই যে ক্রমাগত যে রূপান্তর, সে হচ্ছে এই কোশ্চেনগুলো সার্চ করতে থাকা, যে তাহলে আমরা শেষ পর্যন্ত যেটা দেখতে পাই যে এই যে মডার্ন এপিস্টিম যেটা গড়ে উঠলো, তার আনুষঙ্গিক যে চিন্তাগুলো যেটা ইউনিভার্সালাইজড হলো এবং আমাদের সকল চিন্তা এবং কর্মতৎপরতাকে, যেমন প্রগতি ধারণার কথা বললাম, যে এইগুলোকে যে যেভাবে গাইড করে, কিংবা সেকুলার ধারণার কথা বললাম, সেকুলার নিয়ে কোনো রকমের বোঝাপড়া ছাড়া শুধুমাত্র সেকুলারিজম একটা আদর্শ কিংবা একটা ইডিওলজি হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। কেন এটার উৎপত্তি কি, তার জেনিওলজি কি, তার আগের পর্যায়গুলো কি, কেন সেকুলার ইজ এ নিউ জার্নি ফর দ্য ইউরোপ, এগুলো আমরা প্রশ্ন করি না। তো ফলে আমার কাছে মনে হয়েছে যে এই কোর কোশ্চিনগুলো, যেগুলো যে আমাদের এপিস্টিমের যে এক ধরনের বন্দিত্ব কলোনিয়াল থ্রু কলোনিয়ালিজম, সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে এখন মনে হয় যে, এবং এটা একটা বিগ চ্যালেঞ্জ ইন এ ওয়ে, কারণ আমাদের মতো দেশগুলোতে যেটা হয়েছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং স্পেশালি আমাদের মতো গরিব দেশগুলো, যে এরা সবসময় রসদ সরবরাহকারী, ইউরোপের রসদ সরবরাহ করে। আপনি দেখুন যে শহরের রসদ সরবরাহ করে গ্রাম, ওই ঢাকা শহর অন্য শহরের রসদ সরবরাহ করে, নিউ ইয়র্কের রসদ সরবরাহ করে, কারণ অসংখ্য বাটপাররা বিভিন্ন দেশে জমি কিনে আছে, ব্যবসা কিনে আছে, বুঝতেই পারেন। তো এইগুলো হচ্ছে সবসময় আমাদের ওয়েস্টল্যান্ড হিসেবে ব্যবহার হয়। এটা চিন্তার ক্ষেত্রে, মানে আমরা র ম্যাটেরিয়াল, আমাদের দিয়ে চিন্তা থিওরি ডেভেলপ করে অন্যরা। তো এইগুলো থেকে বেরোনোর পথ কি? দেখা যাচ্ছে আমাদের জন্য এই পথগুলো বন্ধ করা আছে, আমাদের পরম্পরাগুলো তৈরি হয় না, আমাদের চিন্তার যে একটা চিন্তার উপরে আরেকটা চিন্তা বিল্ড করা, কিংবা একটা চিন্তাকে চ্যালেঞ্জ করে একটা চিন্তা বিল্ড করা, এই পরম্পরাগুলো তৈরি হয় না। যেটা ধরেন যে জার্মানিতে আছে, যেটা ধরেন ফ্রান্সে আছে, যেটা ইউরোপে অন্যান্য দেশে আছে, আমেরিকান ট্রেডিশনের মধ্যে আছে, যে 60 কি ধরনের চিন্তা হচ্ছিল, এবার 70 কি ধরনের চেষ্টা হচ্ছে, চিন্তা হচ্ছে। এই পরম্পরাগুলো আমাদের ডেভেলপ, এখানে একটা হজবরল একটা অবস্থা, বহু রকমের চিন্তা আসছে এবং আমরা কোনোটাকে প্রপারলি গ্রহণ করিনি। ফলে আমাদের এখানে অনেক রকমের চ্যালেঞ্জ আছে। এখানকার বিশ্ববিদ্যালয়েও আপনি দেখবেন যে কোনোভাবে চিন্তাকে উৎসাহিত করে না। বিশ্ববিদ্যালয়ের কাঠামোটাই দাঁড়িয়ে আছে একটা রিপ্রেসিভ রেজিম তৈরি করার জন্য, রিপ্রেসিভ পিপুল তৈরি করার জন্য। এবং ফলে হলো যে এখানে চিন্তা করাটা একটা চ্যালেঞ্জ, এবং নতুন চিন্তা করাটা আরও বড় চ্যালেঞ্জ, কারণ হচ্ছে যে আপনার সেই এলিমেন্টগুলোই নাই, যেটা ইউরোপে আছে ইউরোপ সেটার উপর বিল্ড করতে পারে, কিন্তু আমাদের দেশগুলোতে সেগুলো একদম নাই। মানে থ্রু কলোনিয়ালিজম কি হয়েছে যে এখানে নতুন একটা এপিস্টিমের জার্নি শুরু হয়েছে, যে এপিস্টিমটা অ্যালিয়েন টু আস। এখন ওই এপিস্টিমের ক্রিটিক করে নতুন কি ধরনের চিন্তা আমরা করতে পারি, নতুন করে কিভাবে একটা রাষ্ট্র এবং সমাজ ভাবতে হবে, মডার্ন রাষ্ট্রের ওই কাঠামো না ভেবেও যদি ভাবি, যে যেমন ধরেন যে আদিত্য নিগমের কথা বলছিলাম, যে সে বলতেছে যে মডার্ন স্টেট যেভাবে সোভরেন পাওয়ারকে কেন্দ্রে রেখে গড়ে উঠেছে, এর বাইরেও তো নতুন স্টেটের, নতুন ধরনের স্টেটের কল্পনা করা সম্ভব। যেমন ধরেন যে মেসোপটেমিয়া সভ্যতা এবং মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা দুটো একই সময়ের সভ্যতা। মেসোপটেমিয়াতে দেখা যায় যে যে প্রিস্ট লিডার, যে যে তার বিশাল মন্দির আছে, বড় বড় দেবতা আছে, এটা একটি স্ট্রাকচার, সেন্ট্রালাইজ স্ট্রাকচার। মডার্ন স্টেট হচ্ছে তাই। কিন্তু ইউরোপে, ইন্ডিয়াতে, যেটা মানে ভারতে, পাকিস্তান এবং ইন্ডিয়ার যেখানে মহেঞ্জোদারো হরপ্পার ট্রেডিশন দেখছি, যেটা আমাদের ট্রেডিশন, সেখানে বড় কোনো মন্দির নেই, কোনো দেবদেবীর মূর্তি নেই, একটা একটা মানে কম্পোজিট একটা ব্যাপার, একটা ফেডারেল সিস্টেম, যেটাকে মন্ডল বলা হচ্ছে, যে মন্ডলের মতো একটা একটা কনস্টেলেশন অফ স্টার্স, যে বিশাল রাজ্য। মহেঞ্জোদারো হরপ্পা হচ্ছে ওই সময়ে সবচেয়ে বড় সভ্যতা, কিন্তু সেখানে কোনো সেন্ট্রাল পাওয়ার নেই। তাহলে কিভাবে চলতো? দেখা যাচ্ছে যে সেখানে একই রকমের মুদ্রা আছে, একই রকমের ওজনের একটা মানদণ্ড রয়েছে, যেটা বাটখারা বলি আমরা, ওই বাটখারা পুরো এলাকা জুড়ে চলছে। কিভাবে সম্ভব? তাহলে তাদের মধ্যে এক ধরনের অ্যাসোসিয়েশন ছিল, এক ধরনের যোগাযোগ ছিল, যেটা ডিসেন্ট্রালাইজড। তো রাষ্ট্রকে ওইভাবেও কল্পনা করা যেতে পারে, একটা দেশকে। তো সমাজ এবং দেশকে কল্পনা করার আমার ধারণা যে যে নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ, কারণ ইতিমধ্যে আমরা এমন কিছু লার্ন করেছি
যে লার্নিংটা এখন আনলার্ন না করে আমরা নতুন কিছু লার্ন করতে পারবো না, এবং ট্রেডিশন থেকেও কিছু সংগ্রহ করতে পারবো না। দিস ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। এবং এটাকে উৎসাহিত করার মতো লোক কিংবা ইনস্টিটিউশন এর ভীষণ অভাব আছে। কারণ ইউরোপ আপনাকে এটা উৎসাহিত করবে না, স্টেট আপনাকে উৎসাহিত করবে না। ফলে আপনার এগুলো যে নিজেদের মতো করে যে অ্যাসোসিয়েশনগুলো অ্যাক্রস ট্রেডিশন ডেভেলপ করা দরকার, তার জন্য বড় রকমের স্ট্রাগল আমাদের অপেক্ষমান আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দীর্ঘ সময় নিয়ে অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলেছি। আশা করি আরো ভবিষ্যতে আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলার সুযোগ তৈরি হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ অনেক জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো লাগলো কথা বলে আপনাদের সাথে।